হুম, দিদি আমরা আর কি আমাদের লাইভে চলে গেছি। ওকে। স- সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের লাইভ টক শোতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। উপস্থিত আছেন আমাদের রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্জঙ্গা দিদি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসাংবাদিকতা বিভাগ থেকে, এবং কি উপস্থিত আছেন শ্বেতা চাকমা দিদি, চতুর্থ বর্ষ ইডেন মহিলা কলেজ থেকে, এবং কি সদস্য উনি বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক থেকে। তো আজকে আমাদের অনলাইন টক শো এর বিষয় হইতেছে যৌতুকের সংস্কৃতি বনাম নারীর অধিকার। তো দিদি আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করি। তো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি যে আহ, আসলে দিদি আমরা আর কি আমরা আর কি প্রথম প্রশ্নটা আমরা রূপাইয়া দিদির কাছে যাই, যে দিদি আমরা কি যে আজকে যে আলোচনাটা করতেছি, তো সেখান থেকে আপনার আর কি একটা যে সুষ্ঠু বিবাহ বা একটা সুন্দর বিবাহকে আপনি কিভাবে দেখেন? সেখানে কি আর কি একটা সুন্দর বিবাহে কি আসলে যৌতুক প্রথা থাকা প্রয়োজন, না এমনিতেই একটা বিয়েকে আপনি সুন্দর বিয়ে বলে দেখেন? একটু যদি বলতেন দিদি। সবাইকে নমস্কার। আমার নাম চেষ্টা তঞ্চনা। মূলত হলো যে এই বর্তমান যুগে 2026-এ এসেও আমাদেরকে আসলে যৌতুক প্রথার এই কুসংস্কারের বিরুদ্ধে এখনো কথা বলতে হচ্ছে, এখনো আন্দোলন করতে হচ্ছে, এখনো আওয়াজ তুলতে হচ্ছে দেখে আসলেই মাঝে মাঝে হতবাক হয়ে যায়। মূলত আমাদের এই যে বিবাহ বন্ধন যে বিষয়টা বলে আদর্শ বিয়ে বা এই যে বিয়ের যে প্রথা, আসলে এটা অবশ্যই দুজন ব্যক্তির সাথে পরিবারেরও মানে দুটি সমাজ দুটি পরিবারেরও একটা মিলন বন্ধন আসলে। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে অবশ্যই এই ধরনের বিবাহ বন্ধন বা আদর্শ বিয়ে বা এই প্রচলনটি অবশ্যই হওয়া উচিত বোঝাপড়া, সম্মানের এবং একে অপরের প্রতি দায়িত্বশীলতা থেকে। এখানে যৌতুক বিষয়টা আসলে খুবই আমি মনে করি যে এটা খুবই মানে নিজে নিজের শুধু নিজের যারা যৌতুক চায় এবং যারা যৌতুক দেয় তারা আসলে এক কথায় নিজেদেরকে আমি টাকা দিয়ে বিয়ে করছি বা আমি এর থেকে বেশি আসলে হীনমন্যতা বা এত নিচু মানে অপমানজনক আসলে আমার কাছে মনে হয় না আর কিছু হতে পারে আর কি। একটা সুন্দর বিয়ে বলতে বা একটা আদর্শ বিয়ে বলতে বা বিয়ের বিষয়টা এটা হবে দুটো ব্যক্তির মধ্যে মনের মিলন, দুটো পরিবারের মধ্যে বোঝাপড়া, সামাজিক দায়বদ্ধতা, সারা জীবনে একসাথে চলা যে অঙ্গীকার এবং একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার একটা মানে সাম- জগৎ তৈরি হওয়ার কথা। কিন্তু সেখানে যখন যৌতুকের মতো আসলে কুপ্রথাগুলো আসলে অবস্থান করে বা যৌতুকের মতো বিষয়গুলো আসলে উত্থাপিত হয়, এটা এটা আসলে সমাজের জন্য একটা অবক্ষয় যে আমরা আমাদের সমাজকে সে শিক্ষা দিতে পারিনি, যে আমরা আমাদের সমাজকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখনো আমাদের সমাজে সেই কুপ্রথাগুলো নিয়ে আমাদেরকে এখনো এগিয়ে যেতে হচ্ছে, যেগুলো আসলে মানে খুবই ঠুনকো। এবং এই বর্তমান যুগে যেখানে নারীর শিক্ষা নিয়ে কথা হচ্ছে, নারীর অধিকার নিয়ে কথা হচ্ছে, যেখানে নারীরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, নারীদের আত্মসম্মান বোধ এবং নারীদের যে নিজস্ব চিন্তা ভাবনা সেগুলো প্রসার পাওয়ার কথা, সেখানে কিনা যৌতুকের মতো বিষয়গুলো আজও নারীদেরকে আসলে মানে কি বলবো, এক এক প্রকার হলো যে অবক্ষয়, নারীদেরকে আসলে মেরে নারীদের জন্য আসলে এটা অনেক বড় একটা অপমানজনক বিষয় আর কি। তো বিয়ে বিষয়টা নিয়ে যখনই কথা উঠে তখনই আসলে এই যৌতুকের কথাটা সবসময় সমাজে একবার হলেও আসলে বিষয়টি সামনে আসে যে ছেলে পক্ষ কিছু দিচ্ছে কিনা, মেয়ে পক্ষ কিছু বা মেয়ে পক্ষ কিছু দিচ্ছে কিনা, ছেলে পক্ষ কিছু চাইছে কিনা, এই মানসিকতাগুলো যে সমাজে আসলে একবার যখন আমাদের সমাজে একবার ঢুকে গেছে সেটা থেকে এখনো যে আমরা বের হতে পারছি না, এই বিষয়টা আসলে এখনো খুবই হতাশাজনক আর কি। তো আমার কাছে বিয়ে বলতে অবশ্যই মনে করি যে দুটো ব্যক্তির বোঝাপড়া, সম্মান, ভালোবাসা, স্নেহ, মমতার একটা জগৎ, যেখানে একে অপরের প্রতি সারা জীবনের প্রতি দায়বদ্ধ থাকবে, একে অপরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, একে অপরকে বুঝবে, একে অপরের দোষ ত্রুটি সবকিছুকে জেনে শুনে সামনের দিকে নিজেদেরকে এগিয়ে নিবে, দুই পরিবারের মধ্যে সমঝোতা হবে, দুই পরিবার একে অপরের প্রতি সম্মানবোধ রাখবে। এটাই আমার কাছে মনে করে যে একটা আদর্শ বিয়ে বা বিয়ে হওয়া উচিত। এটাই আর কি আমি বলতে চাচ্ছি।
খোকন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? শ্রেষ্ঠা দিদির কথা শুনে আসলে অনেক ভালো লেগেছে। এখন আমি আমার আদর্শ বিয়ে নিয়ে আমি আমার পার্সপেক্টিভটা বলতে চাচ্ছি। শুরু করার আগে সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার। আমার নাম শ্রেয়তা চাকমা। এখন আদর্শ বিয়ে বলতে আমি যা বুঝছি তা হচ্ছে দুটি মানুষের মধ্যে একটি বন্ধন, যে বন্ধনে হচ্ছে যে শ্রদ্ধা থাকবে, বিশ্বাস থাকবে, যে বন্ধনটা থাকবে সততার উপরে, মানে প্রতিষ্ঠিত হবে সততার উপরে। এখানে আবার কিছু অঙ্গীকার থাকবে, প্রতিশ্রুতি থাকবে, জীবন জীবন সারা জীবন চলার, জীবনের একটা একসঙ্গে চলার একটা প্রতিশ্রুতি থাকবে, সুখে দুঃখে পাশে থাকার একটা প্রতিশ্রুতি থাকবে। তো এখানে লেনদেনের যে বিষয়টা আসছে, সেই বিষয়টা হচ্ছে আসলে এই আদর্শ বিয়ে বা বিয়ের জায়গাটাতে আসার কথা না। যখন এই সম্পর্কে বিয়ে সম্পর্কটার মধ্যে দেনা পাওনা, লেনদেনের বিভিন্ন বিষয় চলে আসছে, তখন আসলে ওটা একটা কাইন্ড অফ একটু ব্যবসায়িক চুক্তির দিকে চলে যাচ্ছে, যেখানে ভালোবাসা বা সম্মানের গুরুত্ব কমে যাচ্ছে, সম্পর্কের গভীরতা নষ্ট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে যে আমার মনে হয় যে ওই আদর্শ বিয়ে বা বিয়ের ক্ষেত্রে যে যৌতুক প্রথার যে প্রভাবটা, ওটা আসলে থাকা উচিত না। এক বাংলাদেশে বর্তমান সময়ে যে আমাদের আহ এইটাকে নিয়ে চলতে হচ্ছে, এক উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু যথেষ্ট উন্নতির দিকে আছে, কিন্তু এখনো আমাদের এই কুপ্রথার প্রভাব মেনে নিতে হচ্ছে, বা আমরা এগুলো এখনো চালিয়ে যাচ্ছি বিভিন্ন ভাবে। এখানে কিছুটা যেমন আগে পণ 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 প্রথা বলা হতো বা আপনার যৌতুক বলা হতো, কিন্তু এখন এইটা যৌতুক বা পণ না বলে এটাকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে, ভাষার পরিবর্তন করে। যেমন এটাকে বলা হচ্ছে উপহার দেওয়া, মেয়েকে উপহার দিচ্ছি, এইভাবে করেই মানে সামাজিক দৃষ্টিতে এটাকে একটা সত্যের দিকে নিয়ে আসা হচ্ছে। এটা আসলে হওয়া উচিত না। তো এটাই হচ্ছে আমার কথা। তো ধন্যবাদ খোকনকে, আসলে খোকন এই প্ল্যাটফর্মে মানে এই কথা বলার সুযোগ করে দিয়েছে তাই। আমাকে খোকন মেসেজ দিল, ওর মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম, আমাদেরকে কথা চালিয়ে যেতে বলা হলো। শ্রেয়তী, তুমি অনেক সুন্দর বলেছো, তোমার সাথে আমার মানে এই বিষয়টাই মানে আমি পুরোপুরি সহমত। আর খোকন বর্মন মাত্রই বললো যে মানে কিছুক্ষণের মধ্যে ও আলোচনায় আবার মানে অংশগ্রহণ করছে, একটু নেটওয়ার্কের প্রবলেম। তো আমরা, হ্যাঁ, আমরা মূলত আমাদের কথাটা চালিয়ে যাই। তো আমার খোকন যেহেতু এখানে এই প্রোগ্রামের হোস্ট, সেহেতু এখন যেহেতু সে নেই, আমি মানে যৌতুকের বিষয় নিয়ে কথা হচ্ছে, তা আমি আমি আমার কিছু মানে পার্সপেক্টিভ তুলে ধরতে চাই। মানে এই যে বিয়ের সাথে যে মানে এখনো কেন আমরা যৌতুক থেকে বের হতে পারছি না, বা এই মানসিকতাটা কেন আমাদের মধ্যে এখনো, বিশেষ করে উত্তরবঙ্গে, খোকন আমাকে জানালো, শুধু খোকন না, আমরা এখনো সংবাদপত্র মানে খুললেই দেখতে পারি যে প্রতিনিয়ত যে যৌতুকের কারণে যে সহিংসতা কিংবা এই যে স্বামীর হাতে মৃত্যু, আহত নিহতের ঘটনাগুলো আসলে এখনো আমাদেরকে হতবাক করে দিচ্ছে। তো এই যখন আমাদের মতো মেয়েরা, যখন আমরা, যে তুমি শ্রেয়তা, আমরা যখন মানে আহ একটা পরিবার ছেড়ে যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করি এবং আসার পর যখন আমরা এই ধরনের নিজেদের প্রতি যে সেলফ রেসপেক্ট আমাদের মধ্যে তৈরি হয়, যে আমাদের মধ্যে যখন এই শিক্ষা যখন আমাদেরকে আসলে মানে আমাদেরকে যখন উদ্বুদ্ধ করে এবং আমাদেরকে যখন এটা শিখায় যে নিজেদের সম্মান, আত্মসম্মান এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে আসলে সমাজের সামনে চলতে পারাটা এবং কথা বলতে পারাটা, এবং পরিবারের দায়িত্ব শুধুমাত্র পুরুষের না, এবং একজন নারীরও আসলে নিজের পরিবারের প্রতি দায়িত্ব বোধ আছে। বাবা মার দায়িত্ব নেওয়া শুধু ছেলে সন্তানেরই কাজ না, মেয়ে সন্তানেরও কাজ। সেখানে এসে যখন একটা মেয়েকে যৌতুকের কারণে আসলে যখন বলা হয় যে মানে
ছেলে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, যৌতুক দিতে পারছে না বলে হলো যে ছেলে বিয়ে করছে না, এই ধরনের কথাগুলো শুনতে হয়, তখন আমার কাছে মনে হয় যে আমাদের মতো নারীরা বা আমাদের মতো এই যে এত কিছু আমরা যখন নিজেদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে লেখাপড়া করে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার মানে সংগ্রামে আছে, সেখানে যখন এই ধরনের আসলে কথাগুলো সামনে আসে, তখন আসলে মানে মাঝে মাঝে মনে হয় যে এই বাংলাদেশের কি কখনো পরিবর্তন হবে কি হবে না। শুধু বাংলাদেশে না, এটা মূলত এশিয়ারই একটা সমস্যা, মানে সাউথ এশিয়ারই বিভিন্ন সমাজে এখনো এটা প্রচলিত আছে। কিন্তু আমাদের বাংলাদেশে এই সামাজিক ব্যাধিটা থেকে আমরা কবে আসলে নিজেদেরকে পরিত্রাণ পাবো আর কি আমরা, এটা প্রায় মাঝে মাঝে মনে হয়। এটার জন্য আসলে তুমি কি মনে করো? আমি তো আসলে মনে করি যে এটার জন্য আসলে এখনো মানে দারিদ্রতা অবশ্যই একটা অন্যতম কারণ, কারণ দারিদ্রতা আসলে অনেক সময় আমাদের মানসিকতাকে অনেক নিচু করে তোলে। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে শুধুমাত্র দারিদ্র ব্যক্তিরাই যে যৌতুক চায় তা না। এখন দেখা যাচ্ছে বড় বড় পরিবারের ছেলেরা যারা অনেক শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার, বর্তমানে সোনার হরিণের মতো আমরা সবাই জানতে পারি যে বিসিএস ক্যাডারের বিষয়টা এখন খুব প্রচলিত, যে মানে এই দেখা যাচ্ছে যে ছেলেরা অনেক আশা করে মানে মেয়েদের কাছ থেকে সরাসরি যৌতুক না চেয়ে আশা রাখছে, এক্সপেকটেশন রাখছে যে একটা সরকারি চাকরি কিংবা একটা ভালো চাকরির কারণে মানে দেখা যাচ্ছে তাদের পরিবাররা ঠিক কোন রকম অর্থনৈতিক মানে এমন না যে তারা অশিক্ষিত, তারা যৌতুকের মতো কুপ্রথা সম্পর্কে জানে না, তারপরও দেখা যাচ্ছে যে তারা এই ধরনের মানসিকতা থেকে বের হতে পারছে না। এই যখন এইসব জানতে পারি যে অনেক শিক্ষিত পরিবার, অনেক বড় বড় হাই ক্লাস এলিট ফ্যামিলিও এই যৌতুক প্রথা মানসিকতা থেকে বের হতে পারে না, তখন আসলে আমি এই সমস্যাটা আসলে কোনোভাবেই মানে এই সমস্যাটা নিয়ে আমি প্রায় আসলে বিচলিত হই আর কি, যে এই ধরনের সমস্যাগুলো থেকে কিভাবে আসলে পরিত্রাণ পাওয়া যায়। তো হ্যাঁ খোকন, তুমি এসেছো। আহ তোমার কি অনলাইনে নেটওয়ার্ক ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ দিদি, আমাকে শুনতে পান? জি, আমি শুনতে পাচ্ছি। আমরা আমাদের কথা চালিয়ে নিয়ে যাচ্ছিলাম যেহেতু তুমি নেই। তুমি এখন হ্যাঁ আমাদের দিদি, প্রশ্ন করতে পারো আর কি। প্রশ্ন কন্টিনিউ করছেন? জি, আপনারা কতগুলো প্রশ্ন কন্টিনিউ করছেন দিদি? কয়েকটা প্রশ্ন কি? ও আমরা আসলে তুমি যে মানে যেহেতু প্রোগ্রামে মানে আমরা ওভাবে কোনো প্রশ্ন আসলে উত্তর দেইনি, আমি মূলত নিজেই আসলে আমার কিছু পার্সপেক্টিভ তুলে ধরছিলাম আর কি আলোচনা। মানে যেহেতু তুমি হোস্ট, আমি চাচ্ছিলাম যে তুমি আসলে বিষয়গুলো মানে তোমার আহ, সময় বন্টন অনুযায়ী তুমি আসলে তোমার প্রশ্নগুলো সামনে রাখো আর কি। হ্যাঁ, আমাকে দেখা যায় দিদি? আম, আমি আমি আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু কথা শুনতে পাচ্ছি। আমি শ্রেয়তাকেও দেখতে পাচ্ছি না, এটা কি কারণে আমি ঠিক জানি না। দিদি হয়তো বা মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। হতে পারে, হ্যাঁ হতে পারে। খোকন, তুমি কি আছো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি আছি। দিদি আমার একটু আর কি শো করতেছে না, কি কারণে আমি এটা দেখতেছি, হয়তোবা টেকনিক্যালি কোনো সমস্যার কারণে। তো দিদি আসলে আপনারা কি প্রশ্ন কন্টিনিউ করছিলেন, না আমি আর কি প্রশ্ন করবো? এখন প্রথম প্রশ্নটা হ্যাঁ, আপনারা না প্রথম প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। তুমি মানে এখন বাকি কথাগুলো এগিয়ে দিলে ভালো হয় আর কি, মানে বাকি প্রশ্নগুলো তুমি সামনে রাখলে আমরা সেভাবে আমাদের কথা। হ্যাঁ দিদি, আসলে দিদি, জি দিদি, এখন আমরা তাহলে দিদি দ্বিতীয় প্রশ্নতে আর কি চলে যাই তাহলে দিদি, কন্টিনিউ করি। যে অবশ্যই। ঠিক এই আছে, এই এই অবশ্যই। প্রশ্নটা তাহলে আমি শ্রেতা চাকমা দিদিকেই করি। যে দিদি, যৌতুককে কেন্দ্র করে নারীর প্রতি যে মানসিক ও শারীরিক সহিংসতা হয়, তার বর্তমান পরিসংখ্যান আমাদের সমাজের জন্য আসলে কি বার্তা দেয়? আসলে নারীর প্রতি সহিংসতার যে বিষয়টা আসে, এটা আসলে শুধু যে যৌতুকের ক্ষেত্রে না, এটা বিভিন্ন ক্ষেত্রেই নারীর প্রতি সহিংসতা হচ্ছে।
সেটা একটা মেয়ে একটা নারী যদি রাস্তা দিয়ে চলাফেরা করে সেক্ষেত্রেও ওর উপর সহিংসতা হচ্ছে, বিভিন্নভাবে উত্ত্যক্তকরণের মাধ্যমে সহিংসতা হচ্ছে। আর সেটা যদি আমি পারিবারিক ক্ষেত্রেও বলি সেক্ষেত্রেও সহিংসতাটা হচ্ছে। তো এখন যৌতুক কেন্দ্রিক যে সহিংসতার বিষয়টা আছে সেটা মানে বর্তমান দিক থেকে যদি সাম্প্রতিক তথ্য অনুযায়ী যদি চিন্তা করি তাহলে দেশের ৮৬% নারী কিন্তু সহিংসতার শিকার, মানে যৌতুকের ক্ষেত্রে। তো এর মধ্যে দেশের ৪ জন নারীর মধ্যে ৩ জনই হচ্ছে যে ওই সহিংসতার মধ্যে শিকার হচ্ছে। তো আবার এই যে সহিংসতাগুলো হচ্ছে সেগুলো শারীরিকভাবে মানসিকভাবে আরো বিভিন্নভাবে হচ্ছে। তো এখন নারীরা এটা মানে এর প্রতিবাদ এই যে ৮৬% নারী সহিংসতার শিকার হচ্ছে এর থেকে ৬২% নারী কিন্তু এর মানে এই যে সহিংসতাগুলো হচ্ছে লোক লজ্জার ভয়ে বা বিভিন্ন কারণে এগুলো প্রকাশ করতে পারছেন। তো এটাই হচ্ছে মানে যে যৌতুকের কারণে যে এই বিষয়গুলো হচ্ছে এটা আসলে খুবই খারাপ একটা বিষয় যে আমরা এখন বর্তমান সমাজে আছি, সেই সমাজে মানে উন্নয়নশীল সমাজে আছি, তারপরে এই সমাজে থাকা সত্ত্বেও আমাদের এসব বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। এই যে লেনদেনের যে মানে যৌতুকের যে প্রথা এটা এখনো দূর হয়নি। আর এখানে নারীদের ক্ষেত্রে যে নারীরা যে পড়াশোনা করেও যে মানে পড়াশোনা যে করানো হচ্ছে এটাও কিন্তু একটা যৌতুকেরই অংশ হিসেবে ধরে নিচ্ছে। এটা হচ্ছে যে এইভাবে ধরেন যে মানে আমার পরিবারে আমি পড়াশোনা করছি, উচ্চশিক্ষা গ্রহণ করছি, কিন্তু এই যে উচ্চশিক্ষাটা গ্রহণ করছি সেটা হয়তোবা যখন মানে ছেলে বা পাত্রপক্ষ যখন আসবে তখন এদের কাছে এটা এমন ভাবে উপস্থাপন করা হবে যাতে এটা আমার দিকে প্লাস পয়েন্ট হয় যে আমি উচ্চশিক্ষা গ্রহণ করছি, শিক্ষিত, সেক্ষেত্রে যৌতুক কেন হবে, পরবর্তীতে তো আমি জব করতে পারি বা বিভিন্ন সেক্টরে কাজ করব, তখন আমার যে ইনকাম সোর্স হবে বা ইনকাম হবে সেটা তাদের ফ্যামিলিতে কাজে লাগবে বা বিভিন্নভাবে তারা কাজে লাগাতে পারবে। সেক্ষেত্রে কেন আমি মানে যৌতুকটা দিব বা যৌতুকটা কেন দিতে হবে, এটাই শিক্ষার অপব্যবহার। মানে এটা সম্পূর্ণ নারীদের ক্ষেত্রে, যদিও প্রাতিষ্ঠানিকভাবে আমরা যে শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষার মাধ্যমে আমাদের হওয়া উচিত ছিল যে মানে যৌতুকের যে বিষয়টা ওটা কমে আসা উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে এই শিক্ষার অপব্যবহারের মাধ্যমে এই যৌতুকটা আরো বৃদ্ধি পাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটাই মানে আমার বলার ছিল। ধন্যবাদ দিদি। আসলে আপনি যেহেতু নারীর অধিকার এবং কি নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন নারীদের, তার জন্য আসলে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের কথা অনেক সুন্দর লাগলো। আশা করি আপনার এই ইয়াতে আমাদের অনেকটা পরিবর্তন আসবে। তো এরপরে প্রশ্ন আমরা আর কি দিদির কাছে যাই, রুপাইয়া দিদির কাছে। তো দিদি, আসলে যে বর্তমান আমাদের যে শিক্ষিত সমাজ এবং সচ্ছল পরিবারগুলোতে আসলে যৌতুকের যে আদান প্রদানটা হয় এটা আসলে আপনি কিভাবে দেখেন? আমি এই বিষয়টা নিয়ে মাত্রই কথা বলছিলাম, শ্রেয় ছিল তুমি অনলাইনে মানে কিছুক্ষণের জন্য অনলাইন হ্যাঁ ছিলে। দিদি, আমি দিদি, শুনেছি। হ্যাঁ, এই বিষয়টা আসলে এমন একটা প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন যে দারিদ্র মানে মানুষ শিক্ষিত হওয়ার পরও কেন এই মানসিকতা থেকে আসলে বের হতে পারছে না। আমি হ্যাঁ দিদি। মনে করি যে আসলে এটা এই এই এটা আসলে আসলে সুশিক্ষা বা আমি মনে করি সবার আগে মানুষ হিসেবে মানুষ মানুষ সবার আগে নিজের বিবেকের কাছে দায়ী। একটা মানুষ যদি মানে বর্তমান শিক্ষা মানে স্বশিক্ষা বা সুশিক্ষা দুইটা কিন্তু আসলে বর্তমানে এক না। এখন আমরা দেখতে পারি যে প্রচুর শিক্ষিত ব্যক্তি বড় বড় জায়গায় গিয়ে কারাপ্ট হচ্ছে, দুর্নীতি করছে, প্রচুর টাকা ঘুষ নিচ্ছে। শুধু তাই না, দেখা যাচ্ছে যে বড় বড় শিক্ষিত ব্যক্তিদের দ্বারাই আসলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সমাজে দেখা যাচ্ছে অনেক বড় বড় এই যে শ্রমিক থেকে শুরু করে যারা মানে যারা পোশাক কারখানায় যাচ্ছে
তারা বড় বড় বিল্ডিং আর্কিটেকচার থেকে শুরু করে সবাই দেখা যাচ্ছে বিভিন্ন সুযোগ পেলে মানে কারাপশন এমন বেড়ে গেছে, এরা কিন্তু যারা করছে তারা কিন্তু দেখা যাচ্ছে শিক্ষিত মহল থেকে আসা ব্যক্তিরাই। তা এখানে যদি শুধুমাত্র বলতে হয় যে এই মানসিকতা শুধুমাত্র মানে যৌতুকের ক্ষেত্রে শিক্ষিত ব্যক্তিরা কেন বুঝছে না, তখন কিন্তু শুধু মানে প্রশ্নটা তখন আহ বিষয়টা তখন এমন থাকে না। এখন দেখা যাচ্ছে আসলে শিক্ষিত বলতে আমরা যে সমাজটাকে বুঝি এটা আসলে শিক্ষিত হয়ে উঠতে পারেনি। সুশিক্ষা বা স্বশিক্ষা যে মানুষে উঠাটা আসলে খুব জরুরি এই সমাজে, যেটা এখনো আমাদের এই সমাজে সেটা এখনো মানে হুম হতে পারেনি, যে কারণে দেখা যাচ্ছে আমাদের দারিদ্রতা ঘুরছে না আর্থসামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে আমরা সবকিছুতে পিছিয়ে, আমাদের মানসিকতা পিছিয়ে। আমরা এখনো মানে দেখ শুধু আমরা না, আমাদের সোসাইটির বড় বড় মাথাগুলোই আসলে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, শুধুমাত্র তাদের মানসিকতার এই মানে মানসিকতা, এই সুশিক্ষা স্বশিক্ষার অভাবের কারণে। এটা আসলে একটা মানসিক ব্যাধি, আমি সম্পূর্ণভাবে মনে করি এটা কোনো অর্থনৈতিক বা সামাজিক শুধু ব্যাধি, একটা মানসিক ব্যাধি। মানসিক ব্যাধি কেন বলছি, কারণ মানসিকতাটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমি যদি মধ্যবিত্ত হই বা নিম্ন মধ্যবিত্ত হই, এটা মানে আমার যতটুকু আমি যতটুকু আয় করছি বা আমার জীবনযাপন, আমার জীবনধারা, আমি এই জীবনধারার বাইরে গিয়ে যদি আমি মানে কোনো অপরাধ করতে চাই বা আমি যদি এবং তার সেটার কারণে যদি দেখা যায় যে আমি সমাজকে দায়ী করছি, এটা আসলে এটা কোনো কারণ হতে পারে না। মানে আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যারা যত রকম দুর্নীতি করছে তাদের কিন্তু এমন না যে হুম তাদের অর্থনৈতিক সমস্যা আছে বা তারা খুবই কষ্টে আছে, বিষয়টা কিন্তু এমন না। এটা একটা সামাজিক ব্যাধি, মানে মানে হ্যাঁ মানসিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। ঠিক যৌতুকটাও আমার কাছে এমনই, মানুষ মানসিকতা পরিবর্তন করতে পারছে না। কারণ আসলে আমি মনে করি যে যখন আপনি দেখবেন কোনো দুর্নীতি করছেন, আপনি কিন্তু নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছেন, আপনি নিজের চোখে নিজের কাছে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছেন, কিন্তু তারপর আপনি দুর্নীতি করছেন নিজের ভিতরে লাজ লজ্জা ছাড়া, আপনি ভাবছেন কেউ দেখছে না। কিন্তু আপনি যে নিজের কাছে পরবর্তীতে যখন আপনি নিজেকে কখনো মূল্যায়ন করতে যাবেন, আত্মমূল্যায়ন আত্ম উপলব্ধি যখন করতে যাবেন, তখন বুঝবেন যে আপনি আসলে কতটা মানে কতটা আসলে ভিসিয়াস, মানে কতটা মানে নিজেকে নিম্নতর স্তরে পৌঁছে দিয়েছে। মানুষ আসলে নিজেকে আত্মমূল্যায়ন করে না, আত্ম উপলব্ধি করে না, এই জন্যই আসলে মানুষ অনেক সময় নিজেকে এত নিচে নামিয়ে ফেলতে পারে। এই যৌতুক প্রথাটাও আমার কাছে এমনই, যে কিভাবে একটা মানে হুম মানুষ নিজের জীবন সঙ্গী বাছাই করতে যাবে, সেখানে কিনা যৌতুকের কথাটা তুলছে, মানে এটা তো নিজেকে নিজের এবং নিজের পরিবারকে সবচেয়ে বেশি মানে অপমান করা আর কি, নিজেকে অপমান করা। কিন্তু যখন মানুষ ভাবে যে না আমি অপমানিত হচ্ছে না, বরং এটা হলো যে একটা মানে গৌরবের বিষয়, এইটা আমি এটাকে আসলে মানসিক ব্যাধি ছাড়া আর কিছু বলতে পারছি না আর কি। মানে এটাই আমার মানে আমি আমি অনেক হুম মানে এটাই বের করেছি। কারণ এর থেকে বেশি আমার কাছে মনে হয় যে এই মানসিক ব্যাধি ছাড়া আসলে এটা কিছুই না। এটাই হ্যাঁ আর হ্যাঁ, কি। আসলে দিদি, এটা দেখা যায় যে আসলে আমাদের যারা আর কি সচ্ছল বা শিক্ষিত পরিবার আছে, তারাই আমাদের ওইদিকে যৌতুক প্রথাটাকে আর কি বৃদ্ধি করে দেয় দিন দিন। আর সাধারণ পরিবার তো তারা কখনো চায় না যে আসলে আমাদের মেয়েকে আমরা এত টাকা দিয়ে যৌতুক দিই। কিন্তু আমাদের যে প্রথম শ্রেণীর মানুষজন আছে বা শিক্ষিত, তারাই এটাকে নিয়ে বেশি আর কি ডিমান্ডটা বাড়ায় দেয়। তো দিদি, ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। এরপরে আমরা শ্রেতা দিদির কাছে যাই। দিদি, আপনার কাছে প্রশ্ন যে আসলে আমাদের যে বর্তমানে যৌতুক কি আসলে আপনার কি মনে হয় যে আপনি যে নারীর অধিকার নিয়ে বা নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, আসলে এখানে যৌতুক কি শুধু আসে একটা ইয়ার মধ্যেই, সাধারণ বিষয়ের মধ্যে থাকে, না এর পিছনে আর কি নারীর আর কি আধিপত্য, নারীর প্রতি নারী আধিপত্য বিস্তার একটা মানসিকতা কাজ করে? আহ ধন্যবাদ সৌরভকে। এখন দিদি যে বিষয়টা বললেন যে নারীর উপর যে আহ, নারীর উপর যে সহিংসতাগুলা বা যে সমস্যাগুলো হচ্ছে, সে আসলে সমাজে আহ, শুধু যে মানে আমাদের কি বলবো উত্তরবঙ্গের দিকে না, আমাদের দেশের সব জায়গায় কিন্তু এই সকল মানে বিষয়গুলো দেখা যাচ্ছে আর কি। তো এখন খোকন যে প্রশ্নটা করলো আমাকে যে মানে আসলে শুধু কি এখানে টাকা পয়সার বিষয় আছে কিনা, বা নারীর উপর যে হুম হুম। মানে সহিংসতার যে মনোভাব বা আছে কিনা, আসলে এটা আধিপত্য আসলে বিস্তারের, হ্যাঁ হ্যাঁ। জি জি, এটা আসলে শুনতে খারাপ লাগলেও আধিপত্য বিস্তারের বিষয়টা আসলে এটা আসলে বাস্তব। টাকাটা শুধুমাত্র মানে এখানে একটা বাহানা বলে আমার মনে হয়। এখানে মেয়েদের পরিবারকে ডমিনেট করারও একটা বিষয় চলে আসে, বা মেয়েকে যে
নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করারও একটা বিষয় চলে আসে আর কি এটার মধ্যে আমার মনে। তো এখানে একজন নারী যখন মানে সাপোজ যে আমি মানে একটা ফ্যামিলি থেকে বিলং করছি যে ফ্যামিলির যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু তার বাবা তার বিয়েটা দিচ্ছে হচ্ছে তার জমি বিক্রি করে কিংবা বিভিন্ন ভাবে টাকাটা জোগাড় করছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই যে জোগাড় করার বিষয়টা, তার সবকিছু সহায় সম্বল সবকিছু হচ্ছে যে দিয়ে তারপর তার এই টাকা যৌতুকের টাকাটা জোগাড় করা লাগছে। তো এখন আমি যদি মানে সেই সেই মেয়েটা যে মেয়েটার জন্য তার বাবার এত কষ্ট করে জমি জমা সারা জীবনের একটা পুঁজির বিষয় আছে, সেই জিনিসগুলো জোগাড় করে দেওয়া যখন জি, জি। দেওয়া লাগছে, তো সেক্ষেত্রে মেয়েটা নিজেকে হয়তো মানসিক ভাবে কিংবা আরো বিভিন্ন ভাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আমার মনে হয়। মানসিক ভাবে নিজেকে ছোট মনে করছে। কিন্তু এদিক থেকে আবার যদি বিপরীত দিকে দেখি, ছেলেদের ক্ষেত্রে সেটা আবার ভিন্ন। তারা যৌতুকটাকে নিজের প্রায়োরিটি বাড়ানোর ক্ষেত্রে ইউজ করছে। মানে সাপোজ যে একটা ছেলে সে চিন্তা করছে বা আমার তো কত দাম, ওরা আমার এত দাম থাকার কারণেই তো আমাকে এভাবে যৌতুক দিচ্ছে। এটা এটা ওর হ্যাঁ, হ্যাঁ দিদি। চিন্তা ভাবনাতে চলে আসে অটোমেটিকলি। তো এটা আসলে একটা নারীকে যথেষ্ট পরিমাণে মানসিকভাবে দুর্বল করে। এটাই আমার কথা ছিল আর কি। তো ধন্যবাদ দিদি। আসলে দিদি আমাদের সমাজে দেখা যায় আসলে যারা প্রথম শ্রেণীর চাকরি করে বা চাকরির যা ইনকামের সোর্স ব্যবসা করে, তাদের আসলে যৌতুকের ডিমান্ডটা বেশি থাকে, সব থেকে বেশি দেখা যায়। তো এইটার জন্য আসলে ধন্যবাদ দিদি আপনার সুন্দর একটা মন্তব্য রাখার জন্য। তো এরপরে আমরা রূপাইয়া দিদির কাছে আমাদের পরবর্তী প্রশ্ন রাখি। আসলে দিদি একজন শিক্ষিত নারী বা যোগ্যতা অর্জন করা নারীর আর কি হওয়ার ক্ষেত্রে এই যৌতুকের যে একটা কারণ আছে, এই যৌতুকটা কি আমাদের আর কি একজন শিক্ষিত নারীর হলে বা এই চাকরিজীবী হলে কি যৌতুকটা কমে নাকি এর ডিমান্ডটা আরো বেড়ে যায়? প্রশ্নটা আরেকবার করবে, আমার একটু নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল। হ্যাঁ দিদি, বিষয়টা প্রশ্নটা আমি আবার করতেছি যে একজন শিক্ষিত নারী বা কেরিয়ার কি তার যৌতুকের কি পরিমাণটা কমাতে সাহায্য করে নাকি উল্টো এটা বৃদ্ধি করে দেয়? যেমন মানে যৌক্তিক প্রশ্ন। হ্যাঁ, আমি ধন্যবাদ খোকন তোমাকে। আমি মনে করি যে একজন শিক্ষিত নারী বা একজন নারী যখন অর্থনৈতিকভাবে আসলে স্বনির্ভর হয়, তখন আসলে যৌতুকের মতো কুপ্রথার কাছে সে কখনোই আসলে মাথা নত করে না। এটা আমি মনে করতে চাই। কারণ আমি মনে করি যখন একটা নারী নিজের উপর স্বনির্ভর থাকে, যে নিজের পরিবারকে আসলে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে, যে পরিবারকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে পারে, এবং শুধু তাই না, পাশাপাশি হলো যে সে যদি চায় নিজের সন্তানকেও সে একা বড় করতে পারবে। এই ধরনের যারা কেরিয়ারে সচেতন এবং কেরিয়ার মানে প্রতিষ্ঠিত নারীরা, আমি মনে করি না আসলে যৌতুকের এই অপপ্রথার কাছে মানে মানে অপপ্রথার কাছে কখনো মাথা নত করবে। তবে হ্যাঁ, এখন বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে যখন আমি উত্তরবঙ্গের বা বিভিন্ন এলাকায় দেখা যায় যে অনেক সময় দেখে যে নারীরা কাজ করে কি করে না, তারা তো মানে কাজ করে কি করে না, তারা লেখাপড়া করছে কি করছে না, বা তারা কি সবসময় মানে খুবই কথাগুলো খুবই মানে বাজে শোনালেও কথাগুলো এরকম যে সে স্বামীর উপর বসে বসে খাবে, বা স্বামী তাকে সারা জীবন স্বামীর তাকে চালাতে হবে, এই ধরনের কথাগুলো সামনে চলে আসে। আমি মনে করি যে এই ধরনের কথাগুলো আসলে মানে আহ দুঃখিত, আমার একটা ফোন এসেছিল, আমি একটু ফোনটা আহ জি, আমি সমস্যা নেই। আমি বলতে চাচ্ছিলাম, একটা মিনিট একটু আমার একটু একটা সরি, আমি একটু আহ আহ কথার মধ্যে ইয়ে হয়ে গেলাম। আমি বলতে চাচ্ছি সমস্যা যে নেই দিদি। যখন জি হুম, একজন নারী অবশ্যই যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন সে অবশ্যই যৌতুকের কাছে মাথা নত করবে না। এবং যখন তবে
যেটা বলছি যে একটা পুরুষের কাছে মনে হয় যে পুরুষ বা পুরুষের পরিবারের কাছে অনেকে মনে করে যে আসলে নারীরা আহ, যদি কাজ না করে তাকে তো সারা জীবন ছেলের পরিবার আসলে ছেলের পরিবারকে মানে ছেলেকে মানে ছেলে সবসময় সেই মেয়েকে খাওয়াবে, এই ধরনের কথাগুলো যখন সামনে চলে আসে, আমি আমি মনে করি যে যদি কোনো নারী শিক্ষিত হয়, নিজের পায়ে দাঁড়ায়, তবে অবশ্যই এই বিষয়টা যৌতুকের প্রথাকে কমাতে পারে। আমি এটা কেন মনে করছি, তার কারণ হলো যে অবশ্যই সে তখন তাকে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো ব্যক্তির কাছে মানে নির্ভর হতে হচ্ছে না, সে আত্মনির্ভর হচ্ছে, সে নিজেকে আত্মোন্নয়ন ঘটাচ্ছে, সে নিজের দায়িত্ব নিজেই নিতে পারছে, তাকে তার নিজের যে বরং শুধু তাই না, সে তার পরিবারকেও সাপোর্ট করতে পারছে। সেখান থেকে আমি মনে করি যে যখন একটা নারী নিজেকে শিক্ষিত করবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন এই ধরনের কুপ্রথাগুলো সম্পর্কে সে সচেতনই শুধু হবে না, তার মধ্যে সে আত্মমর্যাদা বা এই যে ইনসিকিউরিটি, একটা প্রত্যেকটা মানুষ যখন নিজের পায়ে দাঁড়াতে পারে না, তখন তার মধ্যে এই জিনিসটা অবশ্যই কাজ করে। সেটা শুধু একজন নারীর মধ্যে না, যখন একজন বয়স্ক ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় তখনও তার মধ্যে এই অর্থনৈতিক ইনসিকিউরিটি কাজ করে। মানে আমি বলতে চাচ্ছি অর্থনৈতিক ইনসিকিউরিটিটা থেকে যখন বের হতে পারবে একজন নারী, তখন আমি মনে করি যে তার কখনোই যৌতুকের কাছে মাথা নত করতে হবে না, বা যৌতুক হুম। চাওয়ার মতো দেখা যাচ্ছে না, যৌতুক চাওয়ার মতো সেই মানে স্পর্ধা বা দুঃসাহস মানে দেখানো ইয়াটা কমে আসবে বলে আমি মনে করি আর কি। হ্যাঁ দিদি, আমরা আর কি আমাদের যে দেখি যে যারা যোগ্য বা চাকরিজীবী নারী হয় তারা আবার তাদের আর কি ডিমান্ড থাকে উচ্চ চাহিদার আর কি, যারা চাকরি করে তার থেকে যে তিনি যে লেভেলের চাকরি করে তার থেকে আর উচ্চ লেভেলের চাকরিজীবী খুঁজে পাত্র, যোগ্য পাত্র। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে ডিমান্ডটা যৌতুকটা দিতেই লাগে। তো এটা আপনি আর কি কিভাবে দেখেন যে আসলে আহ, এই বিষয়টা? এ এইটা এটা খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, এই জিনিসটা যে আমি কাজ করছি, আমি মানে আমি যদি আমার থেকে আরো বেশি বড় উচ্চতর পরিবারে যেতে হবে, হুম হুম হুম। আরো উচ্চতর, এটা আমি আসলে সম্পূর্ণভাবে মনে করি যে একটা মানসিকতার মানে সমস্যা আর কি। কারণ আর যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন ধরেন একজন শিক্ষক, একজন মেয়ে শিক্ষক, আমি নিজেকে চালাতে পারছি, কিন্তু আমার পরিবারের হয়তো দরকার হতে পারে যে তার বিসিএস ক্যাডার জামাই লাগবে, তার বিসিএস আর্মি হুম হুম। অফিসার লাগতে পারে, বা তার ব্যাংকে জব, বা আর সো কল যত মানে বর্তমান বাংলাদেশের অর্থনীতি সমাজেরা খুবই উচ্চ পদস্থ মনে করে আর কি যারা। তো এই যে মানসিকতা থেকে মানে এই মানসিকতাগুলোর জন্য দেখা যায় যে যখন একটা নারী শিক্ষিত হওয়ার পরও তাকে বড় পরিবারে আসলে অর্থনৈতিক ভাবে মানে তাকে যৌতুক দিতে হচ্ছে। এইটা আসলে হুম। আমি কি মানে এইটাকে আসলে যখন সংজ্ঞায়িত করা হয় তখন বলতে হয় যে এটা নিজের নিজের একটা মেয়েকে আসলে শিক্ষিত করে তোলা, একটা পরিবারকে শিক্ষিত করে তোলা এবং সচেতন করে তোলা। এই যখন অনেকে, আমি শুধু তাই না, এরকম যখন আমরা অনেকে যখন এসব বলি, তখন এমনও আছে যে বলে যে থিওরিটিক্যালি কথাবার্তা চলে না, যখন আহ ও ভালো জায়গায় বিয়ে হবে, ওর ভালো জায়গায় মানে সংসার হবে, তখন আসলে মানে ভালো বিয়েটাই আসলে সমাজ দেখে। এইসব থিওরিটিক্যাল যৌতুক দিব না এইসব কথা আসলে চলে না, কিন্তু মানে সমাজের কাছে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে মানে সমাজ বাইরে থেকে যা দেখবে যে মেয়ের বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হচ্ছে, বা এর সাথে বিয়ে হচ্ছে, বা হাইকোর্ট জজের সাথে বিয়ে হচ্ছে, এটাই সমাজকে মানে সমাজ দেখবে আর কি। নিজে কতটা মানে নিজের অবস্থানটা থেকে মানে মানুষকে দেখাতে হবে, এই মানসিকতাটা আসলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি দায়ী। একটা মানুষকে কেন, ধরেন আমি যদি আজকে নিজেকে মনে করি যে না, আই এম এনাফ ফর মি, আমি যদি মনে করি যে আমার আহ নিজেকে অন্যের উপর নির্ভরশীল হতে হবে না, তবে অবশ্যই আমি মনে করি একটা নারীকে তার পরিবারকে বুঝাতে হবে, তাকেই সে জায়গায় নিয়ে যেতে হবে যে তাকে অবশ্যই অন্য কোনো মানে উচ্চতর মানে চাকরিজীবী পুরুষ বা এমন কোন সঙ্গীর দরকার, মানে এমন সমাজে দেখাতে হবে, এই মানসিকতা, এই সামাজিক ব্যাধিগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া তো আসলে ধরেন এখন আমি যদি নিজেই মানে পুলিশ কর্মকর্তা অনেক বড় হয়ে যায়, তারপরে যদি আমি মনে করি যে না, আমার থেকে আরো বেশি হাই কোয়ালিটি হাই কিছু লাগবে, এইটা তো সমস্যা। এখন মানুষ তো এক এক পর্যায় থেকে এক একজনের অর্থনৈতিক চাহিদা, অর্থনৈতিক মানে স্বাবলম্বতা এক এক রকম। কারো কাছে মনে হবে যে ডাক্তার ইজ ইনাফ ফর মি, ডাক্তার অনেক ভালো, কেউ মনে করতে পারে বিসিএস ক্যাডার, পুলিশ, সরকারি চাকরি, এটা হয়তো অনেক বেশি, অনেকের কাছে মনে হতো অনেকগুলো কোম্পানির মালিক হলে হয়তো বা সে আমার থেকে উচ্চ পর্যায়ে পরিবারে ভালো। এটা তো
তো আসলে একটা মানে সমস্যা, এটা একটা সামাজিক সমস্যা, মানুষের চিন্তা ভাবনার সমস্যা। আপনি যদি মনে করেন যে আপনি নিজের কাছে ইনাফ না, এটা তো নিজের কাছে নিজেরই আসলে নিজের কাছে নিজেরই আসলে ছোট হওয়া। এগুলো আসলে বোঝাতে হবে। কারণ আমি জানি যে গ্রাম অঞ্চলের মানুষরা এটা বোঝে না, কিন্তু এটা গড়ে তুলতে হবে মেয়েদেরকে, ওটা বুঝে। এবং শুধু তাই না, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, মেয়েদেরকে আর্টস পড়ানো হয়, ছেলেদেরকে সায়েন্স পড়ানো হবে। মেয়েদেরকে যখন একটা পরিবারে একটা ছেলে আর একটা মেয়ে থাকে, দেখা যাচ্ছে যে দেখানো হয় যে সমাজে স্টেরিওটাইপ, একটা মেয়ের কোন রকমে পাশ করলেই হবে, কোন রকম একটা চাকরি পারলেই হবে। কিন্তু একটা ছেলের উপর একটা প্রেশার দেওয়া হয় না, তোমাকে তো সমাজে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে, সমাজের দায়িত্ব নিতে হবে, তোমাকে সমাজে আমার ছেলে কি করে জিজ্ঞেস করবে কেন? এই মানসিকতার সাথে শুধু ছেলে ছেলে কি করবে সেটাই জিজ্ঞেস করবে, একটা মেয়ে কি করবে এটাও তো আসলে মানে মানে মেয়েকে কিভাবে বড় করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, মেয়েকে কিভাবে শক্তভাবে দাঁড়ানো যায়, এটা তো আসলে সামনে আসার কথা। কিন্তু দেখা যায় সমাজে না, আমার মেয়েটার একটা ভালো যাতে বিয়ে হয়, কোন রকমের মাস্টার্স পাস করাই দিই, কোন রকম অনার্স পাস করাই দিই, কোন রকম একটা চাকরি হোক, এইরকম এই মানসিকতা গুলো তো আসলে মানে যুগ যুগ ধরে চলে আসছে। আমার মা যখন বিয়ে হয় বা আমার মার বাবা মার এটাই চিন্তা ছিল যে আমার মার মেয়েটাকে মাস্টার্স পাস করলাম যাতে একটা ভালো বিয়ে হয়, হ্যাঁ, তারপর তার থেকে ভালো ফ্যামিলি, তার থেকে এই সমস্যাগুলো তো শুধুমাত্র এখনকার না, মানে অনেক যুগ ধরে চলে আসছে। হ্যাঁ, আমরা মেয়েদেরকে আমাদের বাবা মার এটা সমস্যা, এটা একটা সমাজের সমস্যা। আমরা সবসময় চাই যে মেয়েদেরকে একটা ছেলের থেকে মানে ছেলেটাকে মানে বড় চাকরিজীবী হতে হবে, মেয়েটার কম হলেও চলবে। এই মানসিকতাটা কিন্তু খুবই খারাপ। আমি সম্প্রতি মানে কয়েক বছর আগে মানে আমার এক পরিচিত বড় ভাই বোনের মধ্যে দেখা যাচ্ছে মেয়েটা চাকরি করছে, ছেলেটা তখনও বিসিএস এ চান্স পায়নি। এটা তো কোনো সমস্যা না, এটা সমাজের সমস্যা। একটা ছেলে যদি একটা মেয়ে যদি ভালো জায়গায় থাকে, তাকে কেন অনেকে বলে যে তো মেয়ে তো এটা তো ছেলে তার স্বামী কি, মানে এই প্রশ্নটাই তো মানে একটা ছেলের উপরও সামাজিক ভাবে প্রেশার তৈরি করে, একটা মেয়ের উপরও সামাজিক ভাবে প্রেশার তৈরি করে। আমি যদি মনে করি আমি ইনাফ, আমার হাজবেন্ড আমার জন্য ইনাফ, আমার হাজবেন্ড যে চাকরি করে সেটা আমাদের ফ্যামিলির জন্য ইনাফ, তাহলে তো এই ধরনের প্রেশার গুলো ক্রিয়েট হয় না, বা সমাজের উপরেও হয় না। আমি মনে করি সমাজের পার্সপেক্টিভটা চেঞ্জ করা উচিত, মানে এটা আমি মনে করছি আর কি। কারণ এমন হতে পারে যে আমি হতে পারি বিসিএস ক্যাডার, আমার হাজবেন্ড হতে পারে একজন সাধারণ মানুষ হতে পারে, মানে সাধারণ চাকরিজীবী হতে পারে, হ্যাঁ, কিন্তু তার ইনকামে আমার ইনকামে আমরা ভালো থাকতে পারি। কিন্তু সমাজে ওই মানসিকতাটা বদলাতে হবে আসলে, যে মেয়েদের থেকে ছেলেদেরকে বড় হতে হবে, মেয়েদের কোন রকমের থেকে ছেলেদেরকে বেশি হাই কোয়ালিটির হতে হবে। এই পার্সপেক্টিভটা না চেঞ্জ করলে এই জিনিসটা আসলে বদলাবে না। মানুষ মানে নিজের প্রতি যে সম্মান সেটা থাকতেছে না আর কি। আমি এইভাবেই মনে করছি খোকন, এই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ দিদি। আসলে আপনার যে মন্তব্যগুলো আছে এগুলো আসলে আমাদের অনেক বাস্তবতার সাথে মিলে যায়। এটা আসলে আমাদের পরিবর্তনের অতি প্রয়োজন। তো ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। এরপরে আসলে আমরা শ্রেতা দিদির কাছে চলে যাই। দিদি, আপনি কি শুনতে পাইতেছেন দিদি? হ্যাঁ, শুনতে পাচ্ছি খোকন। হ্যাঁ দিদি, তাহলে আমরা আর কি নেক্সট প্রশ্নটা আপনাকেই করি। যে বিয়ের সময় আর কি যৌতুকের যে বিয়ের সময় যৌতুক নেওয়ার কারণে মেয়ের পরিবারের উপর আর্থিক চাপটা থাকে, তো সেই আর্থিক চাপের কারণে কি মেয়ের আত্মসম্মানটা কি বিয়ের আগে ধূলিসাৎ করে দেওয়া হয় না? আপনার মতে এটা কি মনে হয়? আহ, প্রথমেই মানে চেষ্টা দিদি যে মানে একটা কথা বললেন যে আহ, মেয়েরা স্বনির্ভর হলেই হচ্ছে আপনার মানে যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। মেয়েরা সাপোজ একজন শিক্ষক মেয়ে, তার বিয়ে হলো, যৌতুক সে দিল না, তার চাকরিটাই ওখানে তুলে দেওয়া হলো যৌতুক হিসেবে। হ্যাঁ, তো এখন মানে দেখা যাচ্ছে যে তার আর অর্থনৈতিক যে বিষয়টা আছে সেই কন্ট্রোলটা সম্পূর্ণ মানে তার শ্বশুর বাড়ির মানুষ নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে তার সচ্ছলতা কোথায় থাকলো? আহ, আর এটাই হচ্ছে আমার শ্রেষ্ঠা দিদির কাছে প্রশ্ন। আর সৌরভ যেটা বললো যে যৌতুকের মাধ্যমে একটা নারীর মানে হ্যাঁ, বিয়ের আগেই আর কি কি, আত্মসম্মান আর কি হ্যাঁ ধূলিসাৎ করে দেওয়া হয় কিনা, এই যে বিষয়টা। অবশ্যই বিয়ের আগে সরি মানে হচ্ছে যে প্রথমত যৌতুক নেয়ার মাধ্যমে
নারীকে একটা পণ্য হিসেবে তুলে ধরা হচ্ছে, আমার যেটা মনে হয়। সে তার গায়ের রং থেকে শুরু করে সবকিছু জাজ করার পরেও সেটা মানে জাস্ট যে এমনও হচ্ছে যে একটা মেয়ে গায়ের রং কালো বা শ্যামলা যাই হোক, তাকে যৌতুক দিয়ে তারা বিয়ে করাচ্ছে বা বিয়ে দিচ্ছে মা বাবা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তার যৌতুকের পরিমাণটা আসলে অনেক উচ্চ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যে মানে নারীদের নারীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে পণ্য হিসেবে ওকে তুলে ধরা হচ্ছে, তো একটা নারী কিভাবে নিজেকে ওই পণ্যের জায়গাটাতে নিয়ে যেতে পারে? নারী কি কখনো পণ্য হতে পারে কিনা আমার আসলে এটা জানা নেই। তো এইভাবে ওর হচ্ছে যে আত্মবিশ্বাসের জায়গাটা বা আত্মনির্ভরশীলতার জায়গাটা হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হয়। শ্রেয়া, তোমার হ্যাঁ শ্রেয়া, তুমি যে প্রশ্নটা প্রথমে করেছিলে আমার কাছে, ওটা আরেকবার কি একটু বলতে পারো? দুঃখিত, আমি মাঝে মাঝে একটু নেটওয়ার্ক কারণে কথা একটু ভেঙে ভেঙে শুনছি। মানে হচ্ছে যে দিদি, মানে যে আমাদের যে স্বনির্ভর, ধরেন যে একটা নারী সে স্বনির্ভর, তো স্বনির্ভরতার জায়গাটা থেকে একটা ফ্যামিলিতে যখন তার বিয়ে হচ্ছে, সে তার যৌতুক দিতে হচ্ছে না, তো যৌতুক হিসেবে তার বাবা মা তার চাকরিটাই দিচ্ছে ছেলে ফ্যামিলিকে। তো এখন তার অর্থনৈতিক যে সচ্ছলতার বিষয়টা আছে, সে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলিতে সেটা প্রয়োজন কিন্তু সে কন্ট্রিবিউট করতে পারছে না। সেক্ষেত্রে মানে তার সচ্ছলতার জায়গাটা কতটুকু আছে, আর তার মানে ওই যে চলাফেরার যে স্বাধীনতা, যে আমার তো সমস্যা নাই, আমার তো ইনকাম আছে, আমি স্বনির্ভর, সেক্ষেত্রে ওই বিষয়টা কতটুকু ইয়ে হচ্ছে এটা মানে জানতে চাচ্ছি আর কি। মানে বিষয়টা মানে এরকম, মানে তোমার প্রশ্নটা আমি মানে সহজভাবে যদি বুঝতে চাই, বিষয়টা এরকম যে মেয়েটা যৌতুক দিচ্ছে না কিন্তু মেয়েটার চাকরি বাকরি আছে, যেটা হলো যে পরবর্তীতে তার স্বামীর পরিবারে লাগছে, সে মেয়েটা টাকা ইনভেস্ট তার হইতেছে। হ্যাঁ, মানে কন্ট্রোল হিসেবে ধরে নিচ্ছে, তারা কন্ট্রোলই নিয়ে নিচ্ছে যে টোটালি নারীটা, যে নারী তার চাকরি হ্যাঁ যে বেতনের অ্যামাউন্ট আছে ওটার উপরে টোটালি কন্ট্রোল নিয়ে ফেলছে। তো সেটার শ্বশুর ক্ষেত্রে বাড়ির আমরা লোক কি বলবো? খুবই খুবই একটা তুমি সুন্দর তুলে ধরেছো। এটা এটা খুবই বর্তমান সমাজে দেখা যায় যে স্বামী স্ত্রীর ইনকামটা কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি, মানে যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি, আমি যৌতুক নিই, তুমি তো আমার পরিবারের অংশ, তোমার আমার পরিবারে কন্ট্রিবিউট করতে হবে, তোমার তোমার সেটাই করা উচিত। তোমার এই যে একটা বেড়াজালের মধ্যে মেয়েরা ঢুকে যাচ্ছে, এটাই মানে এই বাস্তবতা আসলেই, মানে আমি নিজেও আমি এটা সম্পর্কে অবগত যে এই ধরনের বিষয়গুলো এখন দেখা যাচ্ছে যে নারীকে যৌতুক দিতে হচ্ছে না কিন্তু নারীর চাকরিটাকে মনে করছে যে সে তো আমার সাথে বিবাহ বন্ধ আবদ্ধ, তো তার চাকরির টাকাটা তো আমার, এই মানসিকতাটা বর্তমান সমাজে আসলে দেখা যাচ্ছে। এটা থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বলে আমি মনে করি যে এটা, আমি মনে করি যে আমরা যখন এই যে তরুণ প্রজন্ম, যখন এখন আমরা কথা বলছি, এই তরুণ প্রজন্মদের উচিত আসলে মানে এই বিষয়গুলো আসলে যত মানে সামনে আনা উচিত যে যৌতুকের যে বিভিন্ন ধরনের এখন যে এই যে একটা ধরন যে ওয়াইফের টাকাটা ওয়াইফ কিভাবে চালাবে সেটা না তার ইন ল ঠিক করে দিচ্ছে। এই যে যৌতুকের যে এখন এক একটা ধরন সমাজে দেখা যাচ্ছে, এই যে সে তার টাকাটা হলো যে নিজের বাবা মাকে খরচ করবে না কি খরচ করবে সেটা করতে পারছে না, বরং তাকে তার হাজবেন্ড বা ইন লস শ্বশুর বাড়ির লোকেরা ঠিক করে দিচ্ছে যে তুমি এখানে খরচ করবে। এবং এটা এটা খুবই একটা অনেক বড় সমস্যা। এইটা দেখা যায় যে মানুষ খুলে বলে না, কিন্তু এই ধরনের মানসিক চাপগুলো সমাজে মানে অনেক পরিবারে অনেক নারীরা এই ধরনের মানে সমস্যার মধ্যে ভুগছে। আমার নিকট আত্মীয়রা এই ধরনের সমস্যার মধ্যে ভুগছে। আমি নিজেও জানি যে আমার নিজের মাসি না, মানে আমার নিজের মায়ের বান্ধবী, বা আমি নিজেও শুনেছি যে তারা তারা এত ইনকাম করছে কিন্তু সে তার সংসারের মানে সে কিভাবে খরচ করবে সেটা তার হাজবেন্ড ঠিক করে দিচ্ছে। এবং কারণ তারা মনে করছে যে এটা তার দায়িত্ব, মেয়েটার দায়িত্ব, মেয়েটা যৌতুক দেয়নি, মেয়েটার প্রফেশন। এইটা আসলে আমি মানে খুবই আসলে একটা জটিল বিষয়, যেটা আমি নিজেও আসলে ভেবেছি যে এটা থেকে কিভাবে বাইরে আসা যায়।
আসলে মানুষের চিন্তা ভাবনাকে যদি না বদলানো যায় তাহলে এই বিষয়গুলো দিয়ে তো আসলে আমাদের সমাজে আইনও নেই, বা আমাদের সমাজে আসলে মানুষরা এমন যে কাউন্সিলিং করবে, নিজেদের ভালো মন্দ গুলো সামনে আনবে, এই বিষয়গুলো আসলে প্রকাশ্যে এনে এই বিষয়গুলোর বিষয়ে কথা বলবে, এটাও মানে এটাও হচ্ছে না। যখন এই ধরনের বিষয়গুলো সামনে আসে তখন আহ মেয়েদের মেয়েরাই মনে কর, মানে মেয়েদেরকে এটাই বোঝানো হয় যে এটা তোমার সংসার, তুমি তোমার বাবা মাকে ছেড়ে চলে আসছো, তোমার বাবা মার থেকে, তোমার বাবা মার জন্য তোমার ভাই আছে, তোমার তো তোমার তো এখন উচিত তোমার নিজের সন্তান, নিজের সংসারের দায়বদ্ধ করা। এটা এটা খুবই খুবই আসলে একটা অন্যায্য কথা। একটা মেয়ে, একটা মেয়ের কাছে মেয়ের আমি সত্যি এই যুগে মনে করি যে প্রথম সমস্যা হলো যে আমাদের সমাজে সমস্যাটা হলো যে একটা সমাজে ঢুকিয়ে দেওয়া হয়, ইনজেক্ট করে দেওয়া হয় যে একটা পরিবারের দায়িত্ব শুধুমাত্র একটা ছেলে, মেয়ে বাপ শ্বশুর বাড়ি চলে যাবে, এবং মেয়ে শ্বশুর বাড়ি চলে যাওয়া পর্যন্ত তার যত মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া মানে দিয়ে দেওয়া দিলাম, এর প্রতি আমার মানে দায়িত্ববোধ শেষ। এই সমস্যাটা হলো যে সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি। কারণ এতে যেটা হয় তখন মেয়েটাকে একটা পণ্যের মতোই দেখা হয়, যেটা মূল কথা, যেটা পণ্যের মতো দেখা হয়। কারণ মেয়েটাকে আমি এক ঘর থেকে আরেক ঘরে পাঠাচ্ছি, মেয়ের প্রতি বাবা মার দায়িত্ব শেষ, মেয়ের বাবা মায়ের প্রতি দায়িত্ব শেষ, মেয়ে এখন যৌতুক আনুক না আনুক, মেয়ের সবকিছু, মেয়ের যত কিছু যার সম্পত্তি, মেয়ের মেয়ের চাকরির বেতন সবই শ্বশুর বাড়ির, মেয়ের সুখ দুঃখ লাশও যাবে শ্বশুর বাড়ি থেকে। এই মানসিকতাগুলো আসলে আমাদের সমাজ আমাদেরকে ইনজেক্ট করে দিয়েছে। যখন এই মানসিকতাগুলো সামনে আসছে তখন মেয়ে তার, সে কোথায় কি খরচ করবে, সে মেয়ে কোথায় কি কন্ট্রিবিউট করবে, মেয়ে এই জিনিসগুলো থেকে মেয়েদেরকে আসলে মেয়েরা মানে মেয়েদেরকে মানে মেয়েদের অবস্থানটা সরে যাচ্ছে, মেয়েদেরকে এভাবে চাপিয়ে দিচ্ছে সমাজ। এটার কারণ শুধুমাত্র মানে যৌতুকের কথা উঠলে আমি মনে করি আসলে এখানে শুধু যৌতুক বিষয়টা একটা অনেক বৃহৎ পরিসরের বিষয়, এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আসে, এখানে অ্যাঙ্গেল গুলো এভাবে আসে। মানুষ প্রশ্ন করতে পারে যে যে একটা ছেলেকে বাবা মা এত লেখাপড়া করায়, মেয়েকে কিভাবে লেখাপড়া করায়, মেয়ে কি সারা জীবন মানে নানান অ্যাঙ্গেলে কথা। ব্যাপার এমনও আছে মানে এমনও হতে পারে, মানে মুসলিম রীতিতে দেখা যায় যে মেয়েদের যখন বিয়ে হয়, হ্যাঁ, মানে তখন মেয়েদেরকে মোহরানা বা কাবিন নামা, মানে কাবিন নামার একটা বিষয় আছে। এটা আমি কিছুক্ষণ একটা কমেন্টে দেখলাম, যেখানে আমি দেখলাম যে মোহরানার বিষয়টা আসতেছে, যে কাবিন নামার বিষয়, মেয়েদেরকে কাবিন দিতে হয়, তাহলে যৌতুক কেন নিবে না। এটা শুধুমাত্র মানে আবার হিন্দু সম্প্রদায়ে দেখা যাচ্ছে যে যৌতুকের বিষয়গুলো মানে অন্যভাবে চাওয়া হচ্ছে। আমাদের আদিবাসী ফ্যামিলিতেও এই বিষয়গুলো আছে, যৌতুকের বিষয়গুলো। তো মানে আমি মূল অর্থে বলতে চাচ্ছি যে এখানে মানে ধর্মীয় রিচুয়াল এগুলো উদ্যোগে আমি বলতে চাচ্ছি যে যে মেয়েদেরকে পরিবারের মানসিকতাকে মানে এই যৌতুকের কথাটা শুধুমাত্র একটা মানে ছোট অ্যাঙ্গেল থেকে না, একটা সমাজের মানে ভিত্তি স্তর থেকে একটা ছেলে আর একটা মেয়েকে যখনই আমি আলাদা ভাববো, যখনই আমি ভাববো যে একটা ছেলে আর একটা মেয়ে সমান না, যখনই আমার এই মানসিকতা তৈরি হবে তখনই আমি মেয়েটাকে আমার থেকে নিচু ভাবা শুরু করবো, আমার থেকে হীন মানে আমার থেকে নিচু ভাববো। আমি মনে করব যে সে আমার কম্পেনিয়ন হতে পারবে না, তার দায়িত্ব নিতে হবে, বাবা মার কাছে সে বোঝা, শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুর বাড়ির ঘর বাড়ি সামলাতে হবে, সংসার সামলাতে হবে। এই মানসিকতা গুলো আসলে একটা অ্যাঙ্গেল। পাশাপাশি এটাও একটা অ্যাঙ্গেল যে অনেক এটাও একটা প্রশ্ন যে যখন আমাদের প্রত্যেককে অর্থনৈতিক ভাবে আসলে মানে সচ্ছলতা হতে বলে, কিন্তু এটা মেয়েদের তুলনা ছেলেদেরকে বেশি বলে, তোমাকে ভালো চাকরি করতে হবে, চাকরি না করলে তুমি ভালো মেয়ে পাবা না, তোমার কপালে ভালো মেয়ে জুটবে না। চাকরির পেশাটা সবসময় দেখা যাচ্ছে ছেলেদেরকে দেয়া হচ্ছে। মেয়েদের মানে মেয়েদেরকে কিন্তু সেভাবে বলা যে মেয়েরা বিয়ে করে চলে যাবে, মেয়েদের তো চাকরি বাকরি দরকার না, বা শিক্ষিত হলে মানে মেয়েদের ক্ষেত্রে মানে ওই জায়গায় সমান ট্রিটমেন্ট হচ্ছে না। যদি বাস্তবতা এটা বলি, এটাই ফ্যাক্ট যে যেভাবে একটা ছেলেকে ট্রিট করা হচ্ছে যে তুমি মানে তোমাকে লেখাপড়া করে বড় হতে হবে, ভালো বিয়ের জন্য তোমার চাকরি লাগবে, না হলে হবে না। কিন্তু একটা মেয়েকে বলা হয় না যে তুমি তোমার তোমার লেখাপড়া না থাকলে, তোমার চাকরি না থাকলে তোমার বিয়ে হবে না, বরং এটা বলা হয় যে তোমার বিয়ের জন্য তখন দেখা যায় যে ফ্যামিলিকে কিভাবে দেওয়া যায়, শ্বশুরবাড়ির পরিবারকে কিভাবে খুশি করা যায়, যৌতুক লাগবে। আবার যখন চাকরি বাকরি হচ্ছে তখন আবার চাকরি বাকরি মেয়ের বাপের বাড়ি থেকে দায়িত্ব উঠে যাচ্ছে, মানে দায়িত্ব না, সে তার শ্বশুর বাড়ির দায়িত্ব, শ্বশুর বাড়ি হলো যে তার কাছে সব। এই সমস্যাগুলো তো আসলে মানে নতুন রূপে আসলে বর্তমান সমাজে দেখা দিচ্ছে যে একটা মেয়ে
মেয়ে শুধু মানে তার নিজের মানে একটা মেয়ে তার বাবার মার মেয়ে হয়ে থাকতে পারছে না, একটা মেয়ে তার শুধুমাত্র হাজবেন্ডের পার্টনার হুম হিসেবে তার জীবন সঙ্গী হয়ে মানে মানসিকতা, আইডিয়া, জীবনটা শেয়ার করার যে অঙ্গীকার সেগুলো সামনে রাখতে পারছে না। দেখা যাচ্ছে যে লেনদেনের বিষয়গুলোই খালি সামনে উঠে আসছে। এটা আসলে এখান থেকে বের হওয়ার জন্য আসলে আমাদেরকে, আমি মনে করি যে এটা অনেক বৃহৎ স্তরের, এখানে অনেকগুলো স্তর নিয়ে কথা বলতে হবে। মানে এটা শুধুমাত্র একটা যৌতুকের মধ্যে না, এটা একটা আমাদের পুরো সামাজিক সামাজিক যে স্ট্রাকচার, সেটাকে আসলে যদি আমরা চেঞ্জ না করতে পারি না, তাহলে এই যৌতুকের সমস্যাটা থেকে আসলে বের হয়ে আসতে পারবো না। যেমন মুসলিম রীতিতে আবার কাবিননামা বা একটা মেয়ের কাবিননামা বেশি হতে হবে বা অনেক কিছু, এখানে অনেক স্তর আছে যে শুধুমাত্র ছেলেরা বলতে পারে যে কাবিননামা নিচ্ছে তাহলে আমি কেন যৌতুক নিব না। মানে এখানে অনেকগুলো কথা আছে আর কি স্ট্রাকচার। আমি অবশ্যই এগুলো আরো মানে নিজেও বিস্তারিত আসলে এগুলো নিয়ে আরো অ্যানালাইসিস করতে চাই। তা আমি মনে করছি এই মুহূর্তে যে এটা আসলে মানে একটা সিঙ্গেল প্রবলেম না, এটা অনেক বৃহৎ একটা সমস্যা, পুরো সামাজিক স্ট্রাকচারেরই হুম হুম। সমস্যা। মানে আমি এটা মনে জি করি জি আর জি কি। আমি আমি জানি না, আমি ওভাবে উত্তর দিতে পারিনি, কিন্তু আমি নিজেও আসলে মনে করছি যে এই ধরনের সমস্যাগুলোর জন্য আমাদের নিজেদেরকে আসলে আরো মানে বিষয়গুলোকে আরো বিস্তারিত আলোচনায় যেতে হবে আর কি। ঠিক আছে, তো এই আর কি খোকন। হ্যাঁ, তো দিদি সমস্যা, ধন্যবাদ দিদি আপনার বক্তব্য রাখার জন্য, সুন্দর মন্তব্য করার জন্য। তো দিদি এর পরবর্তীতে আমরা আর কি শ্রেতা দিদির কাছে প্রশ্নতে চলে যাই, যে আসলে দিদি অনেক ক্ষেত্রে নারীগুলা চায় যে নারীগুলা জানে যে আসলে আমাকে বিয়ে দিতে গেলে আমার বাবার এত টাকা যৌতুক হিসেবে দিতে হইতেছে, যেটা আমার পরিবারের জন্য একটা বড় চাপ হয়ে যাইতেছে টাকাটা অর্থ জোগাড় করতে। তো এই ক্ষেত্রে নারীগুলা চাইলেও কিন্তু তারা কেন যৌতুকের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না আমাদের সমাজে? আপনি একটু কলেজ হ্যাঁ দিদি, প্রশ্নটা কি আপনি শুনছেন মানে আমার যদি, প্রশ্নটা? হ্যাঁ যদি প্রশ্নটা আরেকবার বলা যায়। হ্যাঁ দিদি, প্রশ্নটা করতেছি যে আসলে অনেক সময় পরিবারের মেয়েগুলা দেখে যে তাদের পরিবারে আসলে আমাকে বিয়ে দিতে গেলে আমার বাবার এত টাকা অর্থ বা জায়গা জমি বিক্রি করতে হইবে। তো সেই ক্ষেত্রে মেয়েটা চাইলেও কেন সে যৌতুকের বিরুদ্ধে আর কি অবস্থান নিতে পারতেছে না? আহ নারী মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মানে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা দেখি আমি, যে বাবার যে এত সামর্থ্য নাই যে সে মানে বিনা কি বলে যে কোনো কিছু বিক্রি না করে, কোনো কিছু বন্ধক না রেখে সে যে বিয়ের এই যৌতুকের টাকাটা যে আনবে তার উপায় আছে নাই, বা ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে যে বাবা থেকে সেই টাকাগুলো নিতে হচ্ছে, সংগ্রহ করে নিতে হচ্ছে, বা বিভিন্ন ভাবে আহ এগুলো নিয়ে আসছে, কোথাও না কোথাও থেকে জোগাড় করছে। তো সেক্ষেত্রে মেয়ের মানসিক চিন্তাটা যেটা থাকবে যে হায় হায় আমার বাবা তো আমার জন্য এত কষ্ট করতেছে, বা একটা চিন্তা থাকবে যে আহ বাবা তো আমার জন্য এত কষ্ট করছে, এত কষ্ট করে টাকা জোগাড় করছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে এটা মানে একটা সামাজিক বাধা হিসেবে তৈরি হচ্ছে, যে ফ্যামিলির চিন্তা থেকেও সামাজিক বাধাটা তৈরি হচ্ছে, যে মানে আমার থেকে এটা চিন্তা করতে হবে যে বাবা এত কষ্ট করে টাকাটা জোগাড় করছে, আমি কিভাবে এই বিয়ের এই যৌতুকের বিরুদ্ধে যাব। আবার এমনও হয় যে সে মেয়ে যখন যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইবে, তখনই হয়তো পাত্রপক্ষ বা ছেলে পক্ষ থেকে কথা উঠে আসবে যে হায় রে, মেয়ে তো বেশি কথা বলে, এখন কি হবে, মেয়ে এখন তো এই বিয়ে রাখা যাবে না বা বিয়েটা দেওয়া যাবে না। এই এইসব কারণে তারপর সামাজিক ভাবে যখন মেয়েটার বিয়েটা ভেঙে যাবে, বিয়েটা ভেঙে যাওয়ার পরে দেখা যাবে কি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এসে টোকাটুকি করবে, যে বলবে এই যে মেয়েকে তো এই শিক্ষা দিল, তখন পরিবার পরিবার চলে আসবে, মেয়ে এই শিক্ষা পাইছে, বাবা মা তো কিছুই শিখায় নাই, এইসব বিষয় চলে আসবে। তো এইভাবে হচ্ছে যে মানে একটা মেয়ের মানসিক ভাবে একটা বাধা চলে আসে, অটোমেটিকলি চিন্তার মধ্যে চলে আসে যে এটা হলে তো আমার ফ্যামিলির দিকে এটাই হবে, তো আমি কেন এইদিকে যাব যেদিকে আমার ফ্যামিলি কষ্ট হচ্ছে, বা বাবা এত কষ্ট করে সবকিছু আমার জন্য করলো, পড়াশোনা করাইলো, বা আমার একটা কোয়ালিফিকেশন চলে আসছে,
এত কষ্ট করে সারা জীবনের পরিশ্রম করলো, সেই পরিশ্রমটাতে আমি কেন পানি ঢালবো? এভাবে আসলে মেয়েরা সমাজে মানায় নিতে শিখছে। আর দেখা যায় কি, মেয়েরা সাপোজ যখন কোনো একটা কাজ করে, কোনো কাজের ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে কিছু নিজের ফ্যামিলির বা নিজের আশেপাশের মানুষদের মধ্যে এমন একটা প্রবণতা থাকে, সেটা নিজের ফ্যামিলি হতে পারে, যে আরে মেয়েদের তো কাজই এটা, মেয়েদের পরিশ্রমকে খুব সহজভাবে, মানে এটা সহজভাবে গণ্য করে নেওয়া, যে হ্যাঁ ওদের কাজ এটাই, স্বাভাবিক, এরা অতিরিক্ত পরিশ্রম করলেও কি, না করলেও কি, ওদের কাজ তো এটাই। এইভাবে মানে পরিশ্রমের জায়গাটাতেও এদের খুবই শোচনীয় অবস্থা আর কি। আহ, তো দ্যাটস ধন্যবাদ ইট, দিদি। আমি এটাই বলতে আপনার চাইছি। হ্যাঁ, ধন্যবাদ দিদি আপনার সে সুন্দর মন্তব্য রাখার জন্য। তো দিদি আসলে আমাদের এদিকে যে দেখা যায় অনেক জনে আর কি মেয়ে চাইলেও কিন্তু এটার বিরুদ্ধে যাইতে পারে না। কারণ অনেক পরিবারে আমরা দেখি যে বর্তমান চাকরিজীবীর বাজারে ধরেন যে সর্বনিম্ন যারা চাকরি করে তারা ১০ লাখ থেকে শুরু করে, এবং যারা যেই স্তরে চাকরি করে বড় পর্যায়ে গেলে আরো ধরেন যে ২০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ, এমনকি ৫০ লাখ পর্যন্ত আমাদের ওইদিকে যৌতুক নিয়ে থাকে। এই যে এই বিষয়টা থেকে যে আমাদের আসলে আমরা যে নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি, যে পরিবারটা আর কি এতগুলো টাকা যৌতুক দিতেছে, তো সেই পরিবারের তো অবশ্যই কিছু জায়গা জমি বা অর্থ জমানো সম্পদ শেষ করতে হইতেছে। তো এই দিক থেকে আমরা যে নিজেরাই নিজেদের আর কি ক্ষতি করতেছি, তো সেদিক থেকে আসলে এই মন্তব্যগুলা বা ইয়াগুলা আমাদের অনেক প্রয়োজন। তো দিদি এখন তো আসলে আমাদের যে বিষয়টা যে আমাদের বাংলাদেশে যে যৌতুক নিরোধ আইন আছে ২০১৮ সালের, এবং কি আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ সাল সংশোধিত যেটা, তো এই এতগুলো আইন থাকার পরেও এগুলো আসলে আমাদের প্রয়োগ হয় না কেন? এই প্রশ্নটা আসলে আমি শ্রেষ্ঠা দিদির কাছে যাইতেছি। আসলে এগুলো আসলে কারণ কি দিদি? ধন্যবাদ। তো এটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইন প্রয়োগ করা মানে হলো যে, আমি যেটা বাস্তবতা সেটা হলো যে কোর্টে মামলায় জড়ানো। একটা আইন প্রয়োগ করব, এটা নিয়ে সালিশ বসবে, সামাজিক ভাবে হোক, মানে শুধু সামাজিক দেখা যাবে যে যদি আমি যখনই আমি হুম। ধরনের মামলা করতে যাব তখন আমাকে কোর্টে চক্কর কাটতে হবে। এই যে একটা সমস্যা, আমাদের আইন আছে কিন্তু আইনের যে প্রয়োগ, সে পথটা সহজ না। আমরা এখনো দেখছি এত দুর্নীতি হওয়ার পরও সেই দুর্নীতির মামলাগুলো এখনো চলছে। যে কোনো ধরনের যদি কোনো রকম হত্যা হয়, কোনো রকম মানুষ মানে খুন খারাপি, চোর চুরি থেকে শুরু করে যত কিছুই দেখি, আমরা এখনো সেটার কোনো রকম মানে স্বচ্ছতার মানে আইনের কোনো প্রয়োগ দেখিনি, যেটা খুবই কম সময়ের মধ্যে খুব মানে খুব সহজভাবে সমাধান হয়েছে। যে কারণে একটা মানুষ মেয়ে যখন ভাবে যে আমি এই আইনগুলো প্রয়োগ করতে যাব, তার মানে আমাকে কোর্টে যেতে হবে। কোর্টে যাওয়া মানে হলো যে আমাকে প্রচুর পরিমাণে উকিলের বিল ভরতে হবে, কোর্টের চক্কর কাটতে হবে, একটা পরিবারকে এটার পিছনে ঘুরতে হবে। কি দরকার? এভয়েড করি। এবং এভয়েড করতে গিয়ে ওই একই পরিবার আরেকটা মেয়ের পরিবারের কাছে গিয়ে অর্থনৈতিকভাবে এই যৌতুকের ডিমান্ড করবে। এইভাবেই জিনিসটা চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যেহেতু এটা শুধুমাত্র এই আইনগুলোর এজন্যই প্রয়োগ হচ্ছে না, কারণ এটা আমাদের বাংলাদেশের উচ্চকক্ষ নিম্নকক্ষ আদালত এবং আমাদের সরকারের সমস্যা যে তারা এটা স্বচ্ছভাবে প্রয়োগ করতে পারছে, তারা আইনের প্রয়োগ সহজ করতে পারছে না, তারা আইনগুলো এবং আইনের প্রয়োগ সহজ করতে পারছে না, এবং পাশাপাশি যে মামলাগুলো এখন পর্যন্ত হয়েছে বা এখন পর্যন্ত আছে নিষ্পত্তি হয়নি, সেগুলো সমাধান করতে পারছে না। যেটার কারণে এখনো পর্যন্ত আমরা যখনই ভাবি যে কোনো কিছুর বিরুদ্ধে আমরা কথা বলবো, আইনের সহায়তা নিব, এটা আমাদের কাছে খুবই টায়ারিং মনে হয়। আমাদের কাছে মনে হয় যে এই কি দরকার, অ্যাভয়েড করি। আমার না পোষাইলে আমি অ্যাভয়েড করি, কিন্তু আসলে না পোষাইলে অ্যাভয়েড করে বিষয়টা তেমন না। বিষয়টা হলো কথা বলতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। এটার জন্য সরকারকে, উচ্চকক্ষ নিম্নকক্ষ আদালতকে, এই সরকারের পুরো স্ট্রাকচারকে আসলে আমি দায়ী করব। এটা শুধুমাত্র একটা একটা হুম, এই হুম, পুরো হুম। সমাজ ব্যর্থ, এই পুরো দেশের সরকার ব্যর্থ, যে তারা একটা নারীকে সেই জায়গাটা তুলে দিতে পারেনি, যে কারণে একটা নারী মনে করবে যে আমি আইনের কাছে গেলে আমি তার সুষ্ঠু প্রয়োগ পাবো, সুষ্ঠু সমাধান পাবো, এবং আমি মনে করব যে আমি আমার কথাটা জারি রাখতে পারবো। এটা হলো যে আমি মনে করি আর কি। তো ধন্যবাদ দিদি। আসলে এটা আমাদের পুরো একটা গঠনের আমাদের রাষ্ট্র কাঠামোর দুর্বলতা। তো আমরা চাই যে এটা আসলে আমাদের জন্য প্রয়োজন, যে যেটা পরিবর্তন করা হোক দ্রুত, এবং কি এটা প্রয়োগ করা হোক, যাতে আমাদের যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের মানুষগুলো আছে তারা এটা থেকে একটু সুবিধা পায়। তো দিদি এরপরে আর কি আমরা প্রশ্নটা চাই যে আসলে
আমাদের যে শ্রেতা দিদির কাছে যাই যে সরকারি চাকরিতে অনেক সময় সরকারি চাকরিতে যারা জয়েন করে তাদের ক্ষেত্রে আর কি এক কাগজে বা মর্মে লেখা হয় যে আসলে আমি যৌতুক দিব না এবং যৌতুক নেব না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় আসলে আমাদের সমাজে যারা চাকরিজীবী করে সরকারি চাকরিজীবী তারাই এই যৌতুকের দিক দিয়ে প্রবণতা বেশি। তো এই দ্বিধাচারিতা আপনি কিভাবে দেখেন? প্রথমত মানে আমি যেটা দেখি যে এই যে মানে ওই যে বলা হচ্ছে যে সরকারি চাকরিতে ঢোকার আগে মানে একটাতে যৌতুক নিব না বা যৌতুক দেওয়াও অপরাধ নেওয়াও অপরাধ এই টাইপের কিছু একটা ইয়ে করা হয়। কিন্তু সেটার আসলে মান্যতা না আসার কারণ হচ্ছে যে আইনের সঠিক প্রয়োগ না হওয়া। আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণেও কিন্তু এই বিষয়টা মানে খুবই অবহেলিত। যেমন এই যৌতুকের বিষয়ে যদি আইন সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে কিন্তু আহ যে যৌতুক নিচ্ছে আর দিচ্ছে কমপক্ষে 5 বছরের কারাদণ্ড তো মাস্ট। কিন্তু সেটার কতটুকু প্রয়োগ হচ্ছে এটা আসলে খুবই দেখার বিষয় আর কি। তো আমাদের সরকার কাঠামোর দিক থেকে যদি বলি যে আইনের যদি সঠিক প্রয়োগ করা সম্ভব হয় হয়তো বা যারা সো কল্ড মানে চাকরিজীবী যারা চাকরিতে জয়েন করতেছে এরা হয়তো বা এই বিষয়টাকে মান্যতায় নিয়ে আসবে। তো আমি এখানে একটা কথা যুক্ত আমার করতে কথা চাই মানে এইটুকুই। শ্রেয়তার সাথে। হ্যাঁ, হ্যাঁ দিদি। সেখানে হলো যে হ্যাঁ, তথ্যের অভাব। আমি এটা খুবই মনে করি অনেক পরিবারই জানে না যে একটা সরকারি চাকরিজীবী যখন চাকরি গ্রহণ করে তখন এই যে সে যে একটা মানে অঙ্গীকারবদ্ধ হয় যে আমি যৌতুক দিব না নিব না এই বিষয়টা সম্পর্কে অনেক নারী বা অনেক নারীর পরিবারও এটা সম্পর্কে অবগত হুম, না। হুম। তথ্যের অভাবটা আমাদের সমাজে খুবই মানে তথ্যের যে অভাব আমরা যে তথ্যের সচ্ছলতাটা মানে তথ্যের ইনফরমেশন ফ্লোয়িংটা যে আমাদের মধ্যে হয় না আমরা অনেক কিছু কিন্তু এই জন্যই করি না কারণ আমরা জানি না। এমন না যে আমরা অনেকেই আছে যে হুম, হুম, তারা হুম। দুঃসাহসটা দেখাতে চায় কিন্তু তারা জানে না যে আসলে এমন কিছু আছে। এটার কারণ আমাদের সমাজের গণমাধ্যম আমাদের সমাজের শুধু গণমাধ্যম না এটা আমাদের সমাজের মানুষের কাছে তথ্যের ফ্লোটা ওভাবে পৌঁছায় না। আমরা কিছু নির্দিষ্ট প্রোপাগান্ডার মধ্যে বেঁচে থাকি এবং আমরা সেটার বাইরে চাই না আর কি মানে আমাদের কাছে তথ্যটা সঠিকভাবে তথ্যগুলো আসে না এটার জন্য মানুষের সচেতনতা গ্রো করে না। আমি মনে করি এটা আসলে একটা সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা যে এই বিষয়গুলো একদম নিম্ন স্তরে গিয়ে গিয়ে সরকারি চ্যানেল ভিডিওগ্রাফি যেভাবে আগে আমরা মিনা রাজুর কার্টুন দেখতাম বা যেভাবে আমাদের কাছে অনেক হাত ধোয়া সাবানের বিজ্ঞাপনগুলো পৌঁছে গেছে যে মানে হাত ধুতে হবে এটা করতে হবে এবং আমি মনে করি এই ধরনের বিষয় যৌতুক নিয়েও আসলে সরকারকে বা যে এনজিও সংস্থাগুলো আছে বা যারা ভলেন্টিয়ার কাজ করতে চায় তাদের এই ধরনের ছোট 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 করে কর্মশালাগুলো একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে না হলে আসলে মানুষের কাছে এগুলো পৌঁছাবে না কারণ আসলে এখনো আমরা তথ্য যোগাযোগের এই যুগে এখনো অনেকের কাছে ফোন নেই ফোন থাকলেও তারা এটা চালাতে পারে না একটা নির্দিষ্ট যোগাযোগ ব্যবস্থা তারা এখনো জানে না হাউ টু ইউজ ইট এটা একটা অনেক বড় ব্যাপার মানে আমি এটা যুক্ত করতে চাচ্ছি আর কি। হুম, হুম, ধন্যবাদ দিদি। আসলে দিদি এটা আসলে আমাদের সমাজে মানুষজন অনেকেই জানে না, অনেকেই মনে করে যে একটা আমাদের চেইন অফ কমান্ড, যে মনে করে অনেকদিন ধরে দীর্ঘদিন একটা নিয়ম চলে আসে, সেই নিয়মের মধ্যেই আর কি চলতে চায়। কিন্তু আসলে যে বাস্তব চলতে ক্ষেত্রে চাই সরকারি ভাবে বা আমাদের আইন আছে সেগুলো আসলে আমাদের সমাজের মানুষের কাছে বা গ্রাম স্তরে প্রান্তিকতার কারণে পৌঁছাতে পারে না। তো এটা নিয়ে আসলে আমরা পরবর্তীতে আসলে ক্যাম্পেইন করার চেষ্টা করব এবং আমরা করতেছি যেহেতু। তো ধন্যবাদ দিদি আপনার সুন্দর একটা মন্তব্য রাখার জন্য। তো এরপরে আর কি প্রশ্নটা আপনার কাছে যাই দিদি, শ্রেতা দিদির কাছে। তো শ্রেতা দিদি আপনাকে না, আমরা শ্রেষ্ঠা দিদির কাছে যাই এই প্রশ্নটা। আসলে দিদি এটি এখানে আর কি যৌতুকের লেনদেন ক্ষেত্রে কি শুধুই বরপক্ষকে আপনি দায়ী করবেন না, যে কনের পক্ষেও আর কি দায়ী, যে এই বিষয়টা আপনি যদি অবশ্যই তুলে কোনো ধরতেন। পক্ষের দায় অবশ্যই এটা কোনো পক্ষের দায় সে বরপক্ষ যদি একটা কোনো পক্ষ এরকম 1000টা কোনো পক্ষ না করে সেই বরপক্ষ শুধু না না যদি অপমানিত করে আইনের সাহায্য নেয় বা আইনের সাহায্য না নিক আইনের ভয় পর্যন্ত দেখায় তাহলে এই বরপক্ষ কতদিন আসলে যৌতুকের মতো স্পর্ধা দেখাতে পারবে এটা অবশ্যই কোনো পক্ষের মানসিকতা কোনো পক্ষের যে গতানুগতিক প্রচলিত সমস্যা তাদের যে গণ্ডিবদ্ধ আবদ্ধ মানসিকতার মধ্যে তারা যে আবদ্ধ সেটাই হলো যে তাদের জন্য দায়ী তাদের সচেতনতার অভাব তারা মনে করে যে আসলে সমাজকে দেখাতে হবে লোক দেখানি পনা বড় মানে এইগুলো একটা অনেক বড় দায়ী এটা অবশ্যই কোনো পক্ষের দায়ী কারণ আমি আইনেই বলা আছে যে তুমি যদি কোনো কিছু মানে আইন মানে অন্যায় সহ্য করাও আসলে একটা অপরাধ আমাকে যদি কেউ মারে আমি যদি সেটার বিরুদ্ধে কথা না বলি এটার জন্য আমি নিজেই অপরাধী এবং
বাংলাদেশে এই আইনও আছে যে তুমি অন্যায়ের শিকার হলে তুমি কথা না বলে তুমি এটার জন্য তুমি সব সমানভাবে আসলে দণ্ডপ্রাপ্ত হবা, মানে এটাই হলো যে আইন। সেখানে কেন কোনো পক্ষ কথা হবে না? অবশ্যই কোনো পক্ষে এটা পুরোপুরি তার একটা দায়বদ্ধতা আছে। হ্যাঁ, এটাই আর কি। তো ধন্যবাদ দিদি। আসলে এরপর আমরা শ্রেতা দিদির কাছে প্রশ্নটা রাখি। তো আসলে দিদি, আমাদের যে মিডিয়া এবং নাটক বা সিনেমায় যে আসলে যৌতুকের যে একটা বিয়ের যে প্রবণতা, যৌতুকের যে দৃশ্যগুলা দেখানো হয়, যে বিয়েতে রমরমাকর যৌতুকের লেনদেন চলে, তো এটা কি আসলে পরোক্ষভাবে যৌতুককে আর কি আমাদের উস্কে দিতেছে না সমাজে? এক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, অবশ্যই এটা মানে সিনেমা মিডিয়া এগুলো থেকে কিছুটা হলেও মানে যৌতুকের যে বিষয়টা এটা অবশ্যই প্রচার পাচ্ছে। কিন্তু আমি মানে আরেকটা জিনিস বলতে চাই যে হচ্ছে যে পার্সপেক্টিভ দুইটা ভিন্ন আমার মতে। কারণ আহ একটা ছোট বাচ্চা মানে একটা ছোট ছেলে, সে মেয়ে হতে পারে, সে টিভি বা সিরিয়াল দেখছে, সেক্ষেত্রে সে ওইটা আনন্দের সাথে এনজয় করছে বিষয়টা। কিন্তু তার মনে তখনও মানে ওই যে জানার যে আকাঙ্ক্ষা, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা থাকে না। কিন্তু যখন একটা প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের সামনে যখন আমরা এই এই সিনেমা নাটকে এসব জিনিস দেখছি, আহ আমাদের পারিবারিক দিক থেকে, আমি যদি পারিবারিক দিক থেকে বা ফ্যামিলির দিক থেকে এটা যদি প্রশ্রয় দেয়া হয় যে দেখো এই যে এভাবে এভাবে জিনিসটা হচ্ছে, বিয়ে হচ্ছে, দেখো কত জাঁকজমক হ্যান ত্যান এগুলা হচ্ছে, তো এখন এভাবে প্রশ্রয় দেওয়া হলে আহ, সে তো প্রশ্রয় পাবেই। আমার কথা হচ্ছে এটা। আর সেজন্য পারিবারিক পারিবারিক দিকটা আগে আমার মনে হয় থিঙ্ক করা দরকার, যে পরিবার থেকে শিক্ষাটা দেওয়া দরকার যে যৌতুক আসলে একটা কুপ্রথা, বা এটা আসলে মেনে নেওয়া যায় না। তারপর ওই যে সিনেমা বা মুভিতে আমরা যেগুলো দেখছি, সেটার মাধ্যমে যে মানে যৌতুকের যে সামাজিক মানদণ্ড তৈরি হচ্ছে, বা দেখা যায় কি যৌতুকের পরিমাণটা আরো বৃদ্ধি পাচ্ছে। আহ আহ, সেটা কি বলবো, একটা বিয়েতে মেয়ের বাবা তার সামর্থ্যের বাইরে গিয়ে তাকে কন্ট্রিবিউট করতে হচ্ছে শুধুমাত্র নিজের সোশ্যাল স্ট্যাটাসটা বজায় রাখার জন্য। প্লাস হচ্ছে যে এখন আমাদের সমাজে দেখা যায় কি, আহ যৌতুক কিন্তু আসলে বলা হয় না। মানুষ আসলে এটার পুরা শব্দটাই চেঞ্জ করে দিয়েছে। পরিমাণ দেখা করে যাচ্ছে দিছে তারা এখন যেটাকে আর বলছে কি উপহার, উপহার। উপহার, হম হম গিফট, মেয়ে যাতে ভালো থাকে তার জন্য আমি ওকে গিফট দিচ্ছি, বা এভাবে বলা হচ্ছে বিষয়টা। সেটা মানে আধুনিক সমাজে এটাকে আধুনিক যৌতুক প্রথা হিসেবে ধরে ধরে নেওয়া যায় আসলে। তো আহ, ধন্যবাদ তো দিদি। এটাই আসলে হচ্ছে আমার। আপনার হ্যাঁ, হ্যাঁ, আপনার বক্তব্য একটা মন্তব্য রাখার জন্য দিদি। তো এরপরে আর কি আমরা প্রশ্নটা চলে যাই। দিদি, আসলে আমাদের সময় আর কি খুব সংকীর্ণ থাকার কারণে আপনারা পরবর্তী প্রশ্নগুলো আর কি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবেন উত্তর। তো দিদি, আসলে এরপরে আমরা শ্রেতা দিদির কাছে যাই। শ্রেতাটা না, রূপাইয়া দিদির কাছে যাই দিদি। যে নতুন না, প্রজন্ম ছেলে বা আমি মেয়েদের মাধ্যমে এই খুব না না, মানে শ্রেষ্ঠা শ্রেয়তা খুব মিল। হ্যাঁ হ্যাঁ কারণে দিদি, সমস্যা নেই, বলো। এটাই আর কি, এই দিকটা আর কি। দিদি, আসলে এখন প্রশ্নটা যেটা করি আপনাকে, যে নতুন প্রজন্ম ছেলে মেয়েদের মধ্যে আর কি এই যৌতুকের মানসিকতা পরিবর্তনটা আমরা কিভাবে করতে পারি? আহ আমি মনে করি যে যৌতুকের এই মানসিকতা যে এটা আসলে এখন আমরাদের মতো ছেলেমেয়েরা আসলে আমি মনে করি যে যে আমরা তো এখনকার এই প্রজন্ম, যে প্রজন্মটা এখন আমাদের এবং আরো নতুন অনেক প্রজন্ম সামনের দিকে আসছে। তো আমি মনে করি যে আমাদের আসলে একটা নৈতিক দায়বদ্ধতা যে আমরা যা জানি, আমরা যে সম্পর্কে অবগত এবং সচেতন, সেই জায়গাটা থেকে সেই নেটওয়ার্কটা তৈরি করা। যেমন তুমি বা তোমরা খোকন, তোমরা যেভাবে এই যে একটা উদ্যোগ নিলে, এইভাবে যদি মানে এখন এইভাবে যে তুমি যে একটা তোমরা যে তোমাদের জায়গা থেকে উদ্যোগ দিয়েছো, এভাবে সরকার যদি সেই উদ্যোগ নেয়, এভাবে যদি অন্যান্য সংস্থাগুলো সেই উদ্যোগটা নেয় যে আমি যৌতুক সম্পর্কে সচেতন করব, অবগত করব, সামাজিক প্রেক্ষাপট থেকে যদি আমরা সেই নেটওয়ার্কটা গড়ে তুলতে পারি, তবে অবশ্যই আমি মনে করি যে এই যৌতুকের এই সামাজিক ব্যাধিটা খুব দ্রুতই আসলে আমাদের মানসিকতায় প্রবেশ করবে যে না, এটা নেওয়া যাবে না।
এটা নিয়ে আমাদের কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি মনে করি যে এটা প্রত্যেকটা মানুষ যারা সচেতন মানুষ তাদের প্রত্যেকের আসলে যে নৈতিক দায়িত্ব, দায়বদ্ধতা তৈরি হয়ে যায় যে সমাজকে এই সম্পর্কে সচেতন করা। তো তরুণ প্রজন্ম হিসাবে তরুণ প্রজন্মদেরকে জানানোর দায়িত্ব আসলে আমাদেরই, আমাদের মতো মানুষদের, আমাদের মতো যারা কথা বলতে পারে, কথা বলতে চায়, কথা বলার জায়গাটা তৈরি করতে চায় তাদেরই। পাশাপাশি অবশ্যই গভর্নমেন্ট, বাংলাদেশের দায়বদ্ধ সেই সকল ব্যক্তিদের সেই দায়বদ্ধতা মানে দায়িত্ব যে তারা এই বিষয়, এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দেবে। আমি সংক্ষিপ্ত করে বললাম। জি। তো ধন্যবাদ দিদি। আসলে আমাদের সময় সংকীর্ণ থাকার কারণে আমরা প্রশ্নগুলো আর কি অতি দ্রুতই করতেছি, এবং আপনারা উত্তরও দিবেন দ্রুত, চেষ্টা করবেন যত দ্রুত পারেন। তো দিদি আসলে আমরা এরপরে শ্বেতা দিদির কাছে প্রশ্নটা যাই যে আসলে নারীর অর্থনৈতিক স্বাবলম্বী হয় কি আমাদের যৌতুক প্রথা নির্মূলের একমাত্র উপায়, নাকি আমাদের শিক্ষার আমূল পরিবর্তন প্রয়োজন আমাদের মানুষদের মধ্যে? তো আমি যেটা মনে করি যে মানে আসলে নারী যে স্বাবলম্বী হলে যে যৌতুক প্রথার উচ্ছেদ হয়ে যাবে, এটা আসলে আহ মানে সঠিক না বিষয়টা। আমার মনে হয় যে এখানে সামাজিক কিছু পরিবর্তন আনার দরকার। তার পাশাপাশি মানুষকে বিভিন্নভাবে অবগত করা উচিত যে মানে কিভাবে ওই যৌতুক প্রথার মধ্যে যখন আমরা এটা আহ ভুক্তভোগী হব, তখন এটা আমরা কিভাবে প্রিভেন্ট করব। প্লাস হচ্ছে যৌতুক প্রথার যে সম্পর্কে যে আইনটি আছে সেটা সম্পর্কে আমরা সবাইকে অবগত করার চেষ্টা করি। আর নারী যে শুধু স্বাবলম্বী হলেই যে যৌতুক প্রথার বিরুদ্ধে দাঁড়াতে পারবে, এটা বিষয়, এটা আসলে আহ, একটা বিষয় হলেও এর পিছনে আরো কিছু বড় বড় কারণ আছে। সেগুলো হচ্ছে পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক কারণ, তারপর হচ্ছে সামাজিক কারণ, এইগুলোর কারণেও কিন্তু নারীরা যৌতুকের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। এটাই মানে আমি বল- বলতে চাইলাম। তো ধন্যবাদ দিদি। আসলে আমাদের এটা আসলে অতি প্রয়োজন, কারণ আমরা দেখি যে সমাজে অনেক শিক্ষিত নারী এবং কি তারা আর্থিকভাবে স্বাবলম্বী হলেও কিন্তু তাদের বিয়ের সময় আসলে যৌতুক দিতেই লাগে। সেক্ষেত্রে আসলে এটা আমাদের মানুষের মধ্যে নৈতিক পরিবর্তনটা এবং আমাদের শিক্ষা বা রাষ্ট্রীয় নৈতিক কাঠামোটা, পরিবর্তন নিয়ে আসা আইন দরকার, প্রয়োগটা, হ্যাঁ। নৈতিক পরিবর্তনটা আসলে আমাদের অতি প্রয়োজন। তো দিদি হয়তোবা রূপাইয়া দিদি নাই, হয়তোবা আপাতত নাই। তো আমি আপনাকে আর কি এরপরে প্রশ্নটা আর কি করি দিদি, যে ধর্মীয় নেতা ও সমাজসেবীদের মাধ্যমে এই কুসংস্কার দূর করতে কি ধরনের ক্যাম্পেইন করা উচিত আর কি সবার, যে যারা আর কি এই সমাজ সচেতনতা নিয়ে বা বিভিন্ন সামাজিক সচেতনতা ক্যাম্পেইন করে, তাদের এই যৌতুক প্রথা দূরকরণে তাদের করণীয়টা বা ক্যাম্পেইনটা কি করা উচিত? আহ ধর্মীয় ক্ষেত্রে যদি আমি বলি, আমরা এটা বিভিন্নভাবে, যেমন হিন্দুদের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে তাদের অষ্টপ্রহর বা বিভিন্ন ধরনের মানে সোশ্যাল প্রোগ্রাম যেগুলো হয়, আহ, তাদের যে ধর্মীয় গুরুরা আছেন, তারা যাতে এই সচেতনতামূলক প্রচারটা চালায়। যেমন কি আমরা এই ধর্মীয় ইসলামিক ধর্মীয় রীতির দিক থেকে আমরা যেটা দেখতে পাই, তারা মসজিদ বা মসজিদে বা বিভিন্ন সোশ্যাল জায়গাগুলোতে গিয়ে তারা এগুলো সম্পর্কে জানায় মানুষকে, বা তাদের কমিউনিটির মানুষকে তারা জানায়। ওইভাবে আগানোর চেষ্টা করব ধর্মীয় দিক থেকে। আর সোশ্যাল অ্যাক্টিভিস্টদের কথা যদি বলি, তাহলে তারা করতে পারে কি, ফার্স্ট অফ অল নারীদের ক্ষেত্রে আহ, আমার মনে হয় কিছু অভাব রয়েছে, যেমন ক্যাপাসিটি বিল্ডিং, তারপর হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে ট্রেনিং বা কোনো কিছু, যেমন আমরা এখন এই প্ল্যাটফর্মে, তোমার মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মে আছি বা আমাদের মনোভাব ব্যক্ত করতে পারছি, ঠিক ওইভাবেই হচ্ছে যে ওদেরকেও এভাবে ট্রেন করা আর কি। আর এর পাশাপাশি পারিবারিক কাউন্সিলিং এরও কিছু দরকার আছে আমি মনে করি। তো ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। শ্রেষ্ঠা দিদি আপনি কি আছেন? শ্রেষ্ঠা দিদি আমাকে শুনতে পান আপনি? তো দিদি হয়তোবা একটু ব্যস্ত আছেন দিদি। দিদি এরপরে প্রশ্নটা আর কি, আমাদের আর দুইটা হাতে প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে আর কি তাহলে আপনি নেক্সট প্রশ্নটা আপনাকেই করি।
এরপরে যখন দিদি আসবেন তো দিদিকে দিয়ে আমরা শেষ করে দিব। তো দিদি তাহলে আমি নেক্সট প্রশ্নটা আপনাকে করলাম যে কোনো বিয়ে অনুষ্ঠানে যদি আপনি আর কি যৌতুকের লেনদেন দেখেন, তো সেই ক্ষেত্রে আপনি তো একজন সচেতন নাগরিক বা বিষয়টা জানেন, তাহলে আপনার ক্ষেত্রে কিভাবে এটা আর কি আপনি প্রতিরোধ করবেন? আহ যৌতুকের ক্ষেত্রে আরেকটা মূল বিষয় হচ্ছে যে যখন যৌতুকটা দেওয়া হয় বা দেওয়া হচ্ছে, তখন কিন্তু আসলে এটার কোনো লিখিত রূপ থাকে না। এটা একটা সমস্যা। প্রমাণের কারণেই প্রমাণ না থাকার কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় কি মামলা খারিজ হয়ে যায়, বা আইনি প্রক্রিয়ায় যখন যাওয়া লাগে তখন ওটা আসলে যাওয়া হয়ে ওঠে না, শুধু প্রমাণের অভাবে। তো যখন বা আমার সমাজে বা আমার কমিউনিটির মধ্যে বলি, বা আমার সমাজের আশেপাশে মানুষদের মধ্যে যদি এই যৌতুকের কুপ্রভাবটা থাকে বা আমি দেখছি, সে সম্পর্কে আমি প্রথমত ভয়েস রেজ করব। আহ, আমি জরুরি সেবার দিকে যাব, 999-এ এটাতে যোগাযোগ করব। দেন সমাজে আসলে দেখা যায় কি বিভিন্ন ধরনের মানুষ থাকে। আমি ওইভাবে ওই মানুষগুলার ওই মানুষগুলার দিকে টার্গেট করে এগোবো, যাদের মানে চিন্তা ভাবনা একটু নেগেটিভ। ওদেরকে একটু মানে করার চেষ্টা করবো, আমি কনভিন্স করার চেষ্টা করবো যে বিষয়টা আসলে যৌতুক বিষয়টা আসলে খারাপ। প্লাস হচ্ছে যে এর পাশাপাশি হচ্ছে আমি আর যেখানে যে জায়গায় আমি যৌতুকটা দেখবো, ওই ফ্যামিলি বা ওই জায়গায় আমি ওইটাকে বয়কট করার চেষ্টা করবো আর কি। সামাজিক ভাবে হুম যে হুম হুম। আহ, আহ, পদক্ষেপটা নেওয়া লাগে যতটুকু আমি আপনার ওইভাবে সামর্থ্য হয় আর কি, এগোবো। যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে থাকবে হ্যাঁ। ঠিক ততটুকু আর কি পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারবেন। তাছাড়া তো আর কি সম্ভব না। তো দিদি, আরেকটা প্রশ্ন আপনাকে করি। আসলে যৌতুক না দিলে সম্মান থাকে না, এই ধারণাটি আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? আসলে এটা হচ্ছে ওই এই ধারণাটা পরিবর্তনটা আসলে আসবে হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এদের মাধ্যমে, এদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে। কিছুটা এর দৃষ্টিভঙ্গি পরিবর্তন আহ, হয়েছে, আবার কিছুটা হয়নি। তো এটা আমরা ফুললি কিভাবে কভার আপ করবো, এটার একটা বিষয় আছে। প্লাস হচ্ছে যে আমরা অবশ্যই চেষ্টা করব যে নিজের যোগ্যতায় বাচ্চ আর আত্মসম্মান বিক্রি না করে হচ্ছে যে আহ নিজের যোগ্যতাটাকে প্রুভ করার আর কি। আহ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এর কুপ্রভাবটা তুলে ধরার চেষ্টা করি। আসলে দিদি, আমাদের সমাজে দেখা যায় যে যখনই একটা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, তো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কিন্তু সেই পরিবার কিন্তু একটা চাপের মধ্যে থাকে। আসলে কন্যা সন্তানকে পড়ালেখা করাইতে হবে, আর তার অর্থ খরচ ব্যয় করতে হবে, তারপর আবার বিয়ের সময় এত পরিমাণে যৌতুক দিতে হবে। সেই একটা জন্মের পর থেকে কিন্তু তারা ধরে নেয় যে এই মেয়েটা একটা তাদের সমাজে আর পারিবারিক ভাবে একটা বোঝার মতো আর কি হয়ে থাকে। তো এটা আরকি অনেক পরিবারেই দেখা যায়। তারপরে আবার তারা পরবর্তীতে যখন আবার এই ২য় আরকি সন্তান জন্মদান দিতে বা ২য় সন্তান নেওয়ার ক্ষেত্রে আবার অনীহা প্রকাশ করে। যখন যদি ভয়ে তারা ভয় পায় যে পরবর্তী যদি আবার তাদের পরবর্তী সন্তানটাও মেয়ে হয়, তখন আবার ডবল চাপ বাড়ে যাবে। সেদিক থেকে আসলে আপনি কি মনে করেন যে এই যে একটা চিন্তা ভাবনা, মেয়ে জন্মগ্রহণ করলেই একটা চাপ মনে হয়। তো এইটা আমাদের কিভাবে দূর করা প্রয়োজন? আহ মেয়ে জন্মগ্রহণ করলে যে মানে সামাজিক যে প্রেশারটা, আসলে এটা তো আছেই সমাজে। তো এটার ক্ষেত্রে আমি বলবো যে আহ সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাটা খুবই প্রয়োজন আমার মনে হয়। কারণ এইসব বিষয়, এই যে যৌতুকের বিষয়টা আসলে একটা সামাজিক ব্যাধি। তো এই যে সমাজ থেকে যে আমরা এখনো যে এই বিষয়গুলো পাচ্ছি, এটা আসলে আমাদের খুবই একটা খারাপ দিক আমি বলবো। তো এখন একটা বাবার তার একটা মেয়ে সন্তান আছে আর একটা ছেলে সন্তান আছে।
তো সেক্ষেত্রে তার মেয়ে সন্তানের ক্ষেত্রে এটা চিন্তা করা লাগছে যে মানে মেয়ে তো যৌতুক দেওয়া লাগবে, পড়াশোনা না হলেও চলবে বা কম হলেও চলবে। সেক্ষেত্রে এমন হয় যে বাবা মা মেয়ের শিক্ষার যে প্রয়োজনীয়তা আছে ওইটার উপরে, ওইটার প্রায়োরিটি না দিয়ে তারা হচ্ছে যে চিন্তা করে যে ওর তো যৌতুক দেওয়া লাগবে, যৌতুকের দিকে আমি টাকাটা বেশি ইনভেস্ট করি। তো সেক্ষেত্রে হচ্ছে যে তোমার আহ চিন্তা ভাবনা, মানুষের ব্যক্তি চিন্তার পরিবর্তনটা অবশ্যই প্রয়োজন। দেন হচ্ছে যে তোমার আমার মনে হয় আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হওয়া সম্ভব আর কি। হুম, আসলে হুম, হুম। মেইন পরিবর্তনটা আমার মনে হয় কি পরিবার থেকেই আসতে পারে। হ্যাঁ হ্যাঁ দিদি, ধন্যবাদ দিদি। দিদি আসলে এখন আমি আর কি আপনাকে একটা পার্সোনালি প্রশ্ন করব, যেটা ততক্ষণে আমাদের রূপাইয়া দিদি আসুক। তো দিদি, আপনারা যে নারী নেটওয়ার্কে যে দেশব্যাপী যে আদিবাসী নারী নেটওয়ার্কে কার্যক্রম করেন, তো সেটা আসলে হুম। আপনারা কিভাবে পরিচালনা করেন বা নারীর অধিকারে কিভাবে কাজ করেন? আহ নারীর অধিকার নিয়ে আমরা এভাবে কাজ করি যে দেখা যায় কি, যেমন ধরেন আমি আমার হিলফ্লেক্স এর ঘটনা নিয়ে বলি যে ধরেন ওই হিলফ্লেক্স এর কোনো একটা জায়গায় বা খাগড়াছড়ি কিংবা রাঙামাটি যে কোনো একটা জায়গায় বিভিন্নভাবে বলবো না, সরি, মানে ধরেন যে সেই নারী হচ্ছে ধর্ষণের শিকার। তো হ্যাঁ সেক্ষেত্রে আমি তার কাছে আমার অ্যাডভোকেসির যে জায়গাটা ওইটা আমি তার কাছে কিভাবে প্রোভাইড করব, আর মানে সেই নারী বা সেই মেয়ে যাতে সুবিচার পায় সেই দিকটা আমি কিভাবে কনফার্ম করব। বা দেখা যায় কি একটা এরিয়ার মধ্যে সেই যে মেয়ে থাকে সেই এরিয়া থেকে কোনো প্রেশার আসছে কিনা, ফ্যামিলির উপরে কোনো বাধা আসছে কিনা, সে বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই দিকটা যাতে সমস্যা না হয় সেই দিকটা আমি এনশিওর করার চেষ্টা করি। বা আমাদের আদিবাসী নারী নেটওয়ার্ক থেকে এইভাবে হচ্ছে যে কাজ করা হয়। বিশেষ করে এই পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিং, নারী ক্ষমতায়ন এগুলো নিয়ে হচ্ছে যে নারী মূলত হচ্ছে যে আপনার আদিবাসী নারী নেটওয়ার্ক কাজ করে থাকে। হ্যাঁ দিদি, ধন্যবাদ দিদি। দিদি আসলে আরো আপনাকে একটা আর কি জানা ছিল যে আপনি এই যে নারী অধিকার বা সমাজ পরিবর্তনের বিষয়ে আপনি কিভাবে উৎসাহিত হলেন কাজ করার জন্য? ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে আগে মানে এই যে এই প্রোগ্রামে আসার ধরেন 1 বছর আগে আমি আসলে এমন এইসব বিষয়ে খুব একটা চিন্তা করতাম না, বা আমার মাথার মধ্যে এইসব চিন্তা আসতো না কখনোই। আমার একটা সাধারণ চিন্তা ছিল যে খুব মানে সাধারণ ভাবে চলাফেরা করবো, একটা চাকরি হবে, এইটুকুই আমার মানে চিন্তা ভাবনা। কিন্তু পরবর্তীতে যখন আমি আদিবাসী দিবসে আমার এক দিদির সাথে পরিচয় হয়, সেই দিদির মাধ্যমে হচ্ছে যে আমার মানে এই না আদিবাসী নারী নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া। তো তারপর থেকে আমি এইসব বিষয় নিয়ে চিন্তা করা শুরু করি, বিভিন্ন ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গা, তারপর ক্রিটিক্যাল অ্যানালাইসিস এর বিষয়গুলো আছে। প্লাস হচ্ছে যে আপনার কি বলবো কনফ্লিক্ট অ্যানালাইসিসের যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে অবগত হই। এবং নারী হিসেবে আমরা যে জায়গা থেকে পিছিয়ে পড়ছি, প্লাস হচ্ছে যে আদিবাসী নারী হিসেবেও কিন্তু আমি সেম মানে সহিংসতা বা ক্ষমতা অধিকার হারাচ্ছি যে বিষয়গুলো, এগুলা নিয়ে চিন্তা করি আর কি। তো এই চিন্তার মাধ্যম থেকেই আসলে এই জায়গায় আসা। তো ধন্যবাদ দিদি। মানে আমার হচ্ছে যে আমাদের সামাজিক ভাবে এগুলো নিয়ে কথা বলার প্ল্যাটফর্মটাই তৈরি করে দেয় হচ্ছে যে আদিবাসী নারী নেতা, এক কথায়। ধন্যবাদ দিদি। আপনি আরো এগিয়ে যান, ভালো কিছু করেন, আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন, আপনার হাত ধরেই সেটা হোক আমরা চাই। তো এরপরে আর কি আমাদের দিদি আসেন, শ্রেষ্ঠা দিদি। তো শ্রেষ্ঠা দিদিকে আসলে আমাদের প্রশ্নটা করি যে আজকের আলোচনার প্রেক্ষিতে যৌতুক মুক্ত সমাজ গড়ে, সরি দিদি, প্রশ্নটা একটু আর কি আপনাকে করি যে আজকের আলোচনার প্রেক্ষিতে যৌতুক মুক্ত সমাজ গড়তে উপস্থিত অতিথিরা
তরুণ প্রজন্মের জন্য আর কি আপনারা শেষ বার্তাটা কি দিবেন, যে আসলে যৌতুকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আপনাদের বার্তা কি থাকবে? যৌতুক মুক্ত সমাজ করার ধন্যবাদ তোমাকে খোকন। যৌতুক মুক্ত সমাজ গঠনে আমি মনে করি ব্যক্তি হিসাবে আবার একটা সমাজের অংশ হিসেবে আহ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মনে করি যে যৌতুক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য আসলে আমাদের সবাইকে আসলে খুব ছোট ছোট পরিসর থেকে হলেও কথা বলা শুরু করতে হবে, কথা বলতে হবে। এবং সেই সেই কথা সূত্র ধরে আমাদেরকে আসলে বিভিন্ন সমাজে সমাজে এই যে আমরা এখন অনলাইনে কথা বলছি, কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটাকে আমাদের সেই প্রান্তিক জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে গিয়ে আসলে আমরা তাদের সাথে কথা বলতে পারবো, তাদের বোঝাতে পারবো যে তাদের সাথে আমরা ইন্টারপার্সোনাল মানে কমিউনিকেশনটা যখন করতে পারবো, যে আমি একে অপরের সাথে কথা বলছি, একটা সমাজের মানুষ যখন দেখতে পারবে যে আমরা তাদেরকে নিয়ে ভাবছি, তাদের জন্য আমাদের এত আয়োজন, এত আন্দোলন, এত কথা, তারা যখন তাদেরকে এটা অনুভব করাতে হবে, এবং সেই জায়গাটা যখন তারা উপলব্ধি করতে পারবে, তখন আমি মনে করি যে এটা অবশ্যই একটা আস্তে আস্তে কমবে। কিন্তু এই কথাগুলোই আসলে আমাদেরকে প্রান্তিক পর্যায়ে গিয়ে বলতে হবে, এবং এটা আমাদের করার জন্য আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তিরই আসলে নিজ জায়গা থেকে আসলে সেই উদ্যোগটা গড়ে তুলতে হবে। এটা আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। এটা সরকারেরও আসলে অনেক উদ্যোগ আছে, কিন্তু আমি যেহেতু একজন তরুণ নাগরিক, তরুণ প্রজন্মের কণ্ঠ হতে চাচ্ছি, মানে কণ্ঠ হয়ে কথা বলছি এই মুহূর্তে, এবং পাশাপাশি হলো যে যেহেতু আমরা আমাদের সমাজের নানান ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলি, তো সেখানে আসলে আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি মনে করছি যে আমাকে সেই জায়গায় যেতে হবে, কথা বলতে হবে, এবং এই কথার পরিসরটাকে বৃদ্ধি করতে হবে। এটাই আর কি। তো ধন্যবাদ ধন্যবাদ। দিদি। তো আসলে আপনার শেষ বার্তাটি সুন্দর ছিল। তো আর এরপরে আমরা শ্রেতা দিদির কাছে যাই, যে আসলে দিদি আপনার শেষ বার্তা কি থাকবে তরুণদের জন্য, যে যৌতুকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে? শেষ বার্তার কথা যদি বলি, ফার্স্টে তো আমার মানে ফোকাসটা থাকবে হচ্ছে নারীদেরকে নিয়ে, যে আমি নারী, আহ সারা পৃথিবী হচ্ছে আমার যুদ্ধক্ষেত্র। তো দেন আমি আসবো হচ্ছে যে ছেলে হোক বা মেয়ে হোক, আমি অবশ্যই মানে সমতা সমতার শিক্ষাটা দিব, যে মানে নারী পুরুষ সবাই সমান, সবার সমান অধিকার। তারপর মানে আহ এটার মাধ্যমে হচ্ছে যে আমি দেন হচ্ছে যে ওদেরকে পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে কিছু পরিবর্তনের আহ বিষয় নিয়ে অবগত চেষ্টা। হওয়ার কথা বলবো, হ্যাঁ হ্যাঁ বা দিদি। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কথা বলবো। তো এইটাই। তো ধন্যবাদ দিদি। আসলে আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা সর্বশেষ প্রশ্নটি শেষ করে ফেললাম। তো দিদি, আমরা তাহলে আজকের পর্বটা আমরা এখানে শেষ করি আমাদের শেষ বাদ ইয়া দিয়ে। তো দিদি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা চাই যে আপনাদের এই সুন্দর বার্তা আমাদের প্রান্তিক অঞ্চলে পৌঁছে যাক, এবং কি তরুণ প্রজন্ম আপনাদের তথ্য থেকে বা আপনাদের সুন্দর বার্তা থেকে ভালো কিছু অর্জন করে আমাদের সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হোক, এবং কি তারা খুব দ্রুতই যৌতুকের মতো কুসংস্কারের বিরুদ্ধে পদক্ষেপ নিক। তো দিদি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। আপনাদের সময় অমূল্য, যেটার আর কি আসলে মূল্য দেওয়া যায় না। তো ধন্যবাদ আপনাদের। তো দিদি, তাহলে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করি। ঠিক আছে ঠিক খোকন, আছে তোমাকে দিদি। অনেক ধন্যবাদ ধন্যবাদ। দিদি। আবার কথা হবে। থ্যাংক ইউ। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে দিদি। ভালো থেকো। ধন্যবাদ দিদি। ঠিক আছে।